হাসিনা যখন ভোট চুরির নির্বাচন করলো, সেই যে গণ আন্দোলনের ডাক হলো, সেখানে কি তারা সামিল হয়েছিল? আওয়ামী লীগ করলেও তাদের সামিল হওয়া উচিত ছিল যে নো, আপনি এইভাবে ভোটাধিকার হরণ করতে পারেন না। সামিল তো হলো না শেষ পর্যন্ত। ধরেন জুলাইয়ের আন্দোলন যেখানে হুম। সেখানে অনেক আওয়ামী লীগ সমর্থকেরা বা হ্যাঁ, আগে তো ছাত্রলীগ এখানে করতো অনেক আওয়ামী লীগ তারা যারা আওয়ামী লীগ যারা আন্দোলনে সামিল হয়েছিল, তারা কি হাসিনাকে রক্ষার জন্য সামিল হয়েছিল জুলাই আন্দোলনে? না, তখন একটা সরকার পতনের আন্দোলনে সবাই শামিল হয়েছিল। তারা ত্যক্ত বিরক্ত সেই ছিল পয়েন্টে সরকার। আলোচনা কিন্তু হয়েছে। সামনে আর কোনদিন হাসিনা আসতে যখন পারবে না। বন্দুকের এইজন্য কি মুখে, আন্দোলন হয়েছিল? আপু লেট মি এক্সপ্লেন মাই অবশ্যই। পয়েন্ট। হুম। যখন বন্দুকের মুখে মানুষ নামে, বন্দুকের গুলির মুখে নামে, আওয়ামী লীগ সমর্থক হয়েও সে ভোট দেওয়াকে, সে আওয়ামী লীগকে তালাক দিয়েই নামে, খারিজ করেই নামে, সে যত বড় আওয়ামী লীগেরই হোক। ভোট তো এখানে পরের প্রশ্ন। সে আওয়ামী লীগের জানাজা পড়ার জন্য নামছে 24-এ, ভোট দেওয়ার জন্য তো দূরের কথা, ভোটের প্রশ্নই আসবে না, কারণ সে বন্দুকের মুখে নামতে হয়েছে তাকে। এটা কোনো ফুলসজ্জা ছিল না। না, নিশ্চয়ই। ফুলসজ্জা ৭১ এও ছিল না। কিন্তু সেই ৭১ এর বিরোধী শক্তি জামাত এখন পূর্ণ দর্পে মানে দম্ভ এটা সহকারে। আওয়ামী লীগের অবদান। জামাতকে এম্পাওয়ার করছে আওয়ামী লীগ। হুম। তারা গুপ্ত অবস্থায় আওয়ামী লীগের মধ্যে ছিল, আওয়ামী লীগ তাদেরকে নিয়ে নিছিল, নিয়ে এম্পাওয়ার করছে, আজকে যার কারণে বাংলাদেশ ভুক্তভোগী। প্রশ্ন হবে লাগামহীন। জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। তুরাগ নদে একাধিক লাশ পাওয়ার খবরকে নিছক গুজব বলে জানিয়েছে ডিএমপি এবং পুলিশের সদর দপ্তর। কিন্তু তুরাগ নদের আওতাধীন ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের বরাত দিয়ে প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে তুরাগ থেকে ৩টি মরদেহ উদ্ধারের কথা। অল্প কিছুদিনের মধ্যেই আলোচিত হয়েছে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, তাকে মারধর করে গ্রেফতারের ভিডিও, হেফাজতে যুবলীগ কর্মীর মৃত্যুর খবর। আছে আলোচনার বাইরে থাকা আরও ঘটনা। তবে কি আওয়ামী লীগ আমলের সেই আয়নাঘর সংস্কৃতিরই পুনরাবৃত্তি হচ্ছে? কেন হঠাৎ ফুটবল বিশ্বকাপকে টার্গেট করে উড়ানো হচ্ছে কালেমার পতাকা? গান নাচ নিষিদ্ধের দাবি সম্বলিত প্ল্যাকার্ড সহ মিছিলে স্লোগান উঠছে তোমার আমার ঠিকানা মক্কা মদিনা। কেন নিভিয়ে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণের প্রজ্বলন? অন্যদিকে সংসদে টিআইবির বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি হয়েছে সবচেয়ে বেশি। এ নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। এসব কি কথার কথা নাকি সত্যিই হবে তদন্ত এবং ব্যবস্থা? যেই সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ৪ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কেন এখনো শূন্য সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারের পদগুলো? সংসদে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপির সমালোচনা করেছেন। নিজেরা জোট করে ক্ষমতায় থাকাকালীন না মনে হলেও এখন কেন বারবার জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে মনে হচ্ছে বিএনপির? আর এরকম পাল্টাপাল্টি অভিযোগ অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বর্তমান সরকার আমলের দুর্নীতি, হত্যা, হেফাজতে মৃত্যু সহ বিভিন্ন অপকর্ম যখন আলোচনায়, তখন ভারত থেকে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভানেত্রী ঘোষণা দিচ্ছেন এ বছরই দেশে ফেরার। এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি লেখক ও রাজনীতি বিশ্লেষক রেজাউল করিম রনি। জনাব রেজাউল করিম রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন, সময় দিচ্ছেন। অনেকগুলো প্রসঙ্গে কথা বলবো। একটু আপনার সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন দিয়ে তারপর শুরু করি। যে এখন তো মানে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে কথা বলেন, লেখালেখি করেন। মানে আপনি আছেন, আরো আছেন যারা আমরা নানান রকম তাদেরকে ফ্রেমে চিনতে পারি। কেউ আওয়ামীপন্থী অ্যাক্টিভিজম করেন, কেউ বিএনপিপন্থী, কেউ জামাতপন্থী। আপনি নিজেকে কি কোন ক্যাটেগরিতে ফেলেন? আমি একজন পলিটিক্যাল থিঙ্কার, রাইটার, পোয়েট, এবং আমার ক্ষেত্রে এবং অবশ্যই অ্যান্টি ফ্যাসিস্ট, প্রো ডেমোক্রেটিক, এবং প্রো ডেমোক্রেটিক যতগুলো পার্টি আছে সবাই আমার পার্টি, সবার সাথে আমার কোনো না কোনো পয়েন্টে সুসম্পর্ক আছে। যেহেতু বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতায় লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে বিএনপি সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, এবং অন্তত তার পলিটিক্যাল প্রস্তাবনার মধ্যে লিবারাল ডেমোক্রেসিকে তারা আপহোল্ড করে, সেই কারণে বিএনপির সাথে আমার ঐক্য অনেক বেশি, আমার মিল অনেক বেশি। আবার অনেক বিএনপির পার্টি পজিশনের সাথে আমার দ্বিমত আছে। যেমন গণভোট প্রশ্নে আমি রাজি ছিলাম না, তারা এটা হ্যাঁ বলছে, ক্যাম্পেনিংও চালাইছে। তারপরে ইস্তেহারে তারা যেভাবে অনেকগুলো পজিটিভ বিষয় আছে যেগুলো আমি অ্যাপ্রিসিয়েট করি, আবার অনেকগুলো বিষয় আছে তারা ইনক্লুড করে নাই। যেমন নিরাপদ খাদ্য নিরাপত্তার ব্যাপারে তারা আগ্রহী, কিন্তু নিরাপদ খাদ্যের ব্যাপারে আমার কনসার্ন ছিল।
সেটা তারা ওই অর্থে গুরুত্ব দেয় না, এরকম। আচ্ছা মানে বিএনপির পার্টির সাথে আমার অনেকগুলো জায়গায় দ্বিমত আছে, হুম, কিন্তু বিএনপির যে পলিটিক্সটা লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স, বা এই পলিটিক্সটা যখন এনসিপি তারা নাগরিক ভিত্তিক রাজনীতির কথা বলতো, তখন আমি এনসিপি কে খুব অ্যাপ্রিসিয়েট করতাম, এই আর কি। আচ্ছা ফলে এখানে লিবারাল ডেমোক্রেটিক যত রকম পলিটিক্যাল ফোর্স আছে সবার সাথে আমার কোনো না কোনো রকম ধরেন ঐক্য আছে বা ইয়ে আছে। আমি যেটা মানে বলতে পারি, হ্যাঁ সবচেয়ে টাফ কাজ হলো নিজের সম্পর্কে মূল্যায়ন হাজির করা। হুম, আমি নিজের সম্পর্কে কথা বলতে খুবই অপছন্দ করি, এবং একজন থিঙ্কার হিসাবে এটা নিচ্ছিয়ান হয়ে তাকে মিসরিড করবে, মিসআন্ডারস্ট্যান্ড করবে, এটা তার নিয়তি। এই বিষয়ে আমার কোনো মানে কি বলবো, যে আমার কোনো হাত নাই, এবং এটা নিয়ে আমি অরিডও না। জি কে আমাকে কিভাবে জি রিড করছে বা স্পষ্ট কিভাবে মানে পাঠ করছে এটা তাদের স্পষ্ট ব্যাপার। আপনি আপনার কিন্তু আপনার আমার সম্পর্কে পজিশন, জি আপনার সম্পর্কে আপনার আমার অবস্থানটা পজিশন স্পষ্ট যেটা, জি আমার পজিশন যেটা, আমি সবসময় একটা ডেমোক্রেটিক ওয়েতে আন্দোলন করে আসছি বিগত 18 বছর যাবত। হুম আমি আমার পজিশনে ঠিক আছি, 18 বছর আগে যেমন ছিলাম এখনো আছি। আমার পলিটিক্যাল লাইনের কাছাকাছি যখন যে দল আসে, সেই দল আমার নিকটবর্তী হয়। আমি কোনো দলের নিকটবর্তী হই না, আচ্ছা আমি আমার পজিশনে স্থির থাকি, দলগুলো আমার দিকে আগায় আসে। জি, ডেমোক্রেসির প্রশ্নে পরবর্তীতে কথা হবে। আপনার পজিশনটা বোঝার চেষ্টা করলাম। এখন একটু শুরু করি। বেশ অনেকগুলো প্রসঙ্গ আছে। আজকে কথা বলার জন্য ছোট, ছোট করে যদি প্রত্যেকটা প্রসঙ্গ একটু আনতে পারি, আপনার সাথে কথা বলা যায়। বাজেট অধিবেশনের সমাপনী দিন ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বললেন, "যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে" এবং এই প্রকল্পের সাথে একদম শুরু থেকেই যদি বলি শেখ হাসিনার আমল থেকেই চীনের মানে সম্পৃক্ততা ছিল। কারিগরি সহায়তাও তারা দেবে বলে জানছিলাম। ফিজিবিলিটি টেস্টও হয়ে গিয়েছিল সেই সময়। তারপরে হঠাৎ করে মানে ২৪ জুলাই তিনি মানে শেখ হাসিনা চীন সফর করে আসলেন এবং বললেন যে তিনি আসলে ভারতকেই প্রকল্পটা দিতে আগ্রহী। এরকম একটা অবস্থায় শেষ পর্যন্ত আমরা দেখলাম। এখন আবার চীন সফর শেষে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে চীনের সাথে এই প্রকল্প হবে বলে আলোচনা আছে, জানা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় চ্যালেঞ্জগুলো কি, কি? এখানে আবারও কোনো মানে এমনকি গত সরকারের আমলেও যেটি বলছিলাম, তখনও আলোচনা ছিল কিন্তু পরবর্তীতে মোড় ঘুরে গেল। এমন কিছু হতে পারে কিনা? চ্যালেঞ্জ দেখেন কিনা? দেখেন, এটা তো দুইটা দিক থেকে চ্যালেঞ্জ আছে। একটা হলো পলিটিক্যাল চ্যালেঞ্জ, আর একটা হলো এইটার সম্পর্কে বিশেষজ্ঞতার মতামতের একটা বিভক্তি। দেখবেন দেখবেন অলরেডি পদ্মা ব্যারেজ এবং তিস্তা প্রকল্প নিয়ে নানা রকম লেখালেখি হচ্ছে। লেখালেখিতে দুই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। এক ধরনের সরকারের দিক থেকে তো যেটা বলা হচ্ছে যে এটা আমাদের জরুরি দাবি, হুম, আমাদের জন্য খুবই দরকার, জরুরি প্রয়োজন। অন্যদিক দিয়ে অনেক বিশেষজ্ঞরা কিন্তু এটা করলে আরো যে ক্ষতি হবে বাংলাদেশের, আরো কেন অনেক ক্ষতি হবে, এই ধরনের নানা রকম যুক্তি তারা উৎপাদন করার চেষ্টা করছে। সেটা ভারতের পত্রিকা পত্র পত্রিকা যেরকম করছে, আনন্দবাজার যেরকম করছে, বাংলাদেশের আমি নাম নিচ্ছি না, বাংলাদেশের অনেক পত্রিকাতে এই ধরনের লেখালেখি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা ভিন্ন মানে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কিন্তু এইটা কিন্তু সরকারের যে ইস্তেহারের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল, এবং এটা নিয়ে এক ধরনের আন্দোলনও আছে। তিস্তা নিয়ে তো আন্দোলন আমরা জানি হুম, সেই অনেক আগে থেকে হয়ে আসছে। এখন এখানে বিশেষজ্ঞ লেভেলের একটা মতামতের ব্যাপার আছে, আরেকটা হলো এটার পলিটিক্যাল দিক আছে। পলিটিক্যাল দিক যেহেতু এখানে আপনার ভারতের যে পানি শাসন, আমাদের যে নদী শাসন, এইটার যে একটা কনসিকুয়েন্স, যেটা বাংলাদেশের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে সাফার করছে, সেই কারণে এখানে আমাদের বিকল্প ব্যবস্থা নেওয়ার একটা দাবি দীর্ঘদিন থেকে আছে। সেই দাবির ক্ষেত্রে পদ্মা এবং তিস্তা প্রকল্প, এই বিষয়গুলো যখন আসে সামনে, তখন বিষয়গুলো এমন ভাবে আসে যে এটা একটা কাউন্টার মেজার আকারে নেওয়া হচ্ছে। যে কাউন্টার মেজারটা ডেফিনেটলি ভারতের যে আপনার আমাদের যে তার যে নদী শাসনের পলিসি, তাকে বাইপাস করা বা তাকে তার বিরুদ্ধে বা সেটাকে আপনার কি বলে যে সেটার কাউন্টার হিসাবে কি ধরনের মেজার আমরা নিতে পারি, এইভাবে রিডিং হয়। সেই রিডিং এর ক্ষেত্রে যারা ভারতের স্বার্থের দিক থেকে চিন্তা করে, তারা সবসময় চায় যে এটাতে না হোক। এটার ব্যাপারে তারা ভিন্ন রকম মতামত উৎপাদন করার চেষ্টা করে, এটা অনেক আগে থেকে হয়ে হুম, আসছে। বাট এইটার একটা কূটনৈতিক বা জিওপলিটিক্যাল দিকও আছে। চায়না এখানে আপনার এঙ্গেজ হইতে খুবই আগ্রহী, বরাবরই আগ্রহী। কিন্তু সেই এঙ্গেজমেন্টের প্রাইসটা কেমন হবে, সেই এঙ্গেজমেন্টের পরেও যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্কিং রিলেশন এখনো তৈরি করা যাচ্ছে না, একটা হুম, ক্রাইসিস রয়েই যাচ্ছে। ফলে এই অবস্থায় যদি আমরা তিস্তাটাকে এইভাবে আগায় নেই, তাহলে ভারতের দিক থেকে আর কি কি প্রতিবন্ধকতা হইতে পারে সেটার একটা মেজারমেন্ট যারা নিয়ে কাজ করছেন তাদের আছে। কিন্তু এই ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা পজিশন আছে। তারা চায় ভারত যে ক্ষতিটা করছে আমাদের, তিস্তার পানি না পেয়ে আমাদের যে ক্ষতিটা হচ্ছে পুরো হুম, অঞ্চল জুড়ে, এইটার একটা কাউন্টার মেজার বাংলাদেশ সরকার নেই। এটা বিগত প্রত্যেক সরকারের কাছে এটা দাবি ছিল। ফলে
এই জনস্বার্থ বিবেচনা করে সরকার যদি এই মেজারমেন্টের এইটার যদি একটা কাউন্টার মেজার নিতে পারে, ডেফিনেটলি এটা সরকার যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং তার যে বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি এবং জনবান্ধব তার যে আপনার রাজনীতি, সেই রাজনীতিকে অনেক ভালোভাবে রিফ্লেক্ট করবে। এবং সেই রিফ্লেকশন মোকাবেলা করার ক্ষেত্রে তার চায়না, আমেরিকা এবং জোট নিরপেক্ষ যে জিয়া রহমানের পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির উপর ভর করে আগানো এবং কিন্তু ভারতের আপনিও যে সমস্ত বলছিলেন যে আপত্তিকে মেজার উপেক্ষা করে করা এটা হচ্ছে, কিভাবে বাস্তবায়ন করা জি, যায়। কিন্তু আপনি যে বলছিলেন যে এর জন্য আসলে চ্যালেঞ্জগুলোও মেজার করা হচ্ছে। আপনার কি মনে হয় এর জন্য ধরেন কি মাশুলও দিতে হবে? একটা কাজ করতে গেলে ওই যে প্রতিবন্ধকতা, ধরেন পুশিন হচ্ছে, সীমান্ত উত্তেজনা হচ্ছে, আরো নানান রকম বিষয় ভারতের পক্ষ থেকে দেখা যাচ্ছে। আরো কি হতে পারে আসলে? এবং সেটা সহ্য করার মতো সক্ষমতা আছে তো এখন বাংলাদেশের? রাইট, এটা এগুলো থাকবে। তার মানে ভারত এটা বন্ধ করার জন্য এখানে নানা রকম বিশেষজ্ঞতা, প্রথমত কনফিউশন তৈরি করবে যে এটা হইলে আরো ক্ষতি হবে এই সেই। তারপরে সেটা না পাইলে সে নানাভাবে থামানোর চেষ্টা করবে। সেটা তো বোঝাই যাচ্ছে। হুম। ভারত যে জিনিসগুলো চায় না সেটা সে সরাসরি বার্গেনিং না করতে পারলে সে ছলে বলে কৌশলে করে, সে এটা নানাভাবে করে এবং এমন ভাবে করে যাতে আপনার কি বলবো একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে আপনার এই জিনিসগুলো যাতে আগাইতে না পারে, তার রকম নানা রকম চেষ্টা অতীতে আমরা দেখছি। কিন্তু সেটাকে কাউন্টার করার জন্য এখানে একটা ন্যাশনাল ঐক্যের কথা বলা হচ্ছে। সেই ন্যাশনাল ঐক্য এখন ভারত যে বিষয়ে আগ্রহী না, সেখানেই বাংলাদেশের ভবিষ্যৎ বা বাংলাদেশের স্বার্থ লুকায় আছে বা নিহিত আছে। এইটা বিরোধী দল, এখনকার বিরোধী দল, সরকারি দল, বাংলাদেশের জনগণ উভয়ই মনে করে। ফলে ভারতের দিক থেকে যদি তাহলে নানা ভারতের রকম সাথে ওয়ার্কিং প্রতিবন্ধকতা রিলেশন হবে কি করে? এটা যদি মনে করে যে, তাহলে ওয়ার্কিং হ্যাঁ, রিলেশনশিপটা ওয়ার্কিং হবে কি করে? রিলেশনটা হবে, বাংলাদেশের স্বার্থে যা যা জরুরি এটা বাংলাদেশ করবে, এটা ভারতকে মেনে নিয়েই ওয়ার্কিং রিলেশন করতে হবে। ভারতের স্বার্থে এখানে পদ্মা প্রকল্প যদি আমাদের দরকার হয়, তিস্তা প্রকল্প যদি আমাদের দরকার হয়, এটা তো বাংলাদেশের স্বার্থে আমরা করব। সেখানে ভারতের আসলে করার কিছু নাই। ফলে ভারত যদি এখানে অতীতে যেভাবে ফাংশন করার চেষ্টা করছে সেভাবে ফাংশন করে ফায়দা হাসিল করার চেষ্টা করে, এখানে ভারত বিরোধিতা আরো হুম, শক্তিশালী হবে, যেটা অলরেডি এনাফ শক্তিশালী, হুম, যেটা গণঅভ্যুত্থানের একটা বড় প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাইছেন। হুম। এটা আরো শক্তিশালী হবে। এবং এখন যেহেতু এখানে একটা ভারতের ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে একটা জাতীয় ঐক্যের মধ্যে বাংলাদেশ এখনো বিরাজ করে এখনো পর্যন্ত, ফলে এই ধরনের প্রকল্পগুলোর পলিটিক্যাল কনসিকুয়েন্স সরকারকে অনেক বেশি জনপ্রিয় করবে, পলিটিক্যালি অনেক বেশি জনপ্রিয় করবে। হুম। তো এইটা এখন ভারত যদি এটা মনে করে এটা থামাইতে চেষ্টা করবে, এটা তো সরাসরি হস্তক্ষেপের মতো হবে এবং এইটা আরো আত্মঘাতী হবে ভারতের জন্য। ভারত তো হাসিনা কেন্দ্রিক পররাষ্ট্রনীতি মানে করে অলরেডি ভারতের জন্য অনেক কিভাবে আত্মঘাতী হবে? ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতের জন্য আত্মঘাতী অনেক কেন হবে? ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের জন্য আত্মঘাতী কেন ভারতের হবে? জন্য আত্মঘাতী হবে না, একটা দেশের মানুষ যদি চূড়ান্ত ভাবে ভারত বিরোধী হয়ে হুম, যায়, চূড়ান্ত ভাবে যদি মানে অনন্তকালের জন্য শত্রুতাকেই অ্যাবসুলেট ধরে নেয়, তাহলে এখানে ওয়ার্কিং রিলেশন কিভাবে করবে? তাহলে দুই দেশের সিকিউরিটির জন্য হুম, যে কোঅপারেশনের কথা বলা হয়, এই দুই দেশে তো গণতন্ত্র পরায়ণ মানুষ হুম। আছে, দুই দেশে তো পিপল টু পিপল রিলেশনের ব্যাপারে আগ্রহী মানুষ আছে, সেটা ক্ষতিগ্রস্ত হবে না ফর তো দা সেটা কি শুধু লং টাইম? ভারতের জন্য আত্মঘাতী হবে? বাংলাদেশের জন্য হবে না? বাংলাদেশের জন্য তো আত্মঘাতী হয়েই রয়েছে, বাংলাদেশের জন্য তো আত্মঘাতী হয়েছে দেখে 18 বছর ফ্যাসিবাদের কবলে দেশ নিহত ছিল। হুম, বাংলাদেশ তো হারানোর কিছু নাই। জি। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমস্ত কিছুর ব্যাপারে দায় নিতে হবে ভারতকে। এখনো পর্যন্ত হাসিনাকে তারা আশ্রয় দিয়ে রাখছে, এটা কনভিক্টেড আসামি, কিলার, এই দায় ভারতকে নিতে হবে না? তো ফলে সব মিলাই একটা কোর্ট, মানে বল বল তো ভারতের কোর্টে। বাংলাদেশ ওয়ার্কিং রিলেশন করতে আগ্রহী, এটা তো শুরুর থেকে বলা হচ্ছে, শুরুর থেকে বলা হচ্ছে। সেই আগ্রহের ব্যাপারটা আপনি কিভাবে হবে? সেটা তো মিউচুয়াল ট্রাস্টের বিরুদ্ধে ব্যাপার, আগে নিশ্চিত করতে হবে। এবং সে ট্রাস্ট আসবে কখন? যখন আপনি আমার ইন্টারেস্টকে রেসপেক্ট করবেন। কিন্তু আমার ইন্টারেস্টের ব্যাপারে আপনি যখন রেসপেক্ট করবেন না, আপনি তো আশা করতে পারেন না যে আমি আপনার ইন্টারেস্টের ব্যাপারে রেসপেক্ট করবো বা প্রোটেক্ট করবো। আপনি আর বলছিলেন প্রোটেক্ট ভারতের না ব্যাপারে করলে আওয়ামী লীগের ব্যাপারে জাতীয় একটা ঐকমত্য তৈরি হয়েছে। মানে এই ঐকমত্যটা কি? বিশেষ করে যদি বলি আওয়ামী লীগের ব্যাপারে জাতীয় ঐকমত্যটা কি? জাতীয় ঐক্যমত হলে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক অর্গানাইজেশন না, এটা একটা মাফিয়া তন্ত্র, এটা একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন। এবং তার ব্যাপারে জাতীয় ঐক্যমতকে এখানে বিরোধিতা আছে। এখানে এক দল আরেক দলের বিরুদ্ধে চরম বিষোদ্গার করে, চরম প্রোপাগান্ডা করে, ঠিক আছে। বাট আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের পলিটিক্যাল স্পেস এখানে নাই করে দেওয়ার ব্যাপারে জাতীয় ঐক্যমত আছে। কেউ আর আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি মনে করে না।
কিন্তু মানে যদি বলি বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন বক্তব্য যা শোনা যায়, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বাম দলগুলো যেভাবে কথা বলছে বা ধরেন আগের সেই ফ্যাসিস্ট আমলের সহযোগী জাতীয় পার্টি তারা যেভাবে কথা বলতে মানে তারাও তো দেশের আসলে অংশ। আওয়ামী লীগের এত ভোটার এতবার ক্ষমতায় থাকলো, এতবার বিরোধী দলে গেল, মুক্তিযুদ্ধ থেকে মানে ঐতিহাসিক যে বিশ্লেষণ আছে, তারপরে আওয়ামী লীগ একদম মানে কোনো রাজনৈতিক দলই না, তাদের কোনো পলিটিক্যাল স্পেসই নাই। এটার ব্যাপারে জাতীয় ঐকমত্য কিভাবে হলো? তাদের সমর্থকদের তো এই ব্যাপারে ঐকমত্য নাই। তাদের সমর্থকদের ঐক্যমত আছে। সেটা কি? সেটা হলো আমরা শুরু থেকে বলছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করার কথা। যারা আওয়ামী লীগের অপরাধী, ফৌজদারি অপরাধ করছে তাদেরকে বিচারের আওতায় আনেন। আর যারা এটাকে রাজনীতি মনে করে, এটাকে রাজনীতি মনে করা কোনো অপরাধ না, এটা ভুল হইতে পারে। হুম। এখন কেউ ভুল বা সঠিক এটা জাজ করার দায়িত্ব তো আমার না, অন্য কেউ জাজ করতে পারবে না, এই মোরাল পুলিশিং করা যাবে না। তো ভুল ইডিওলজির কারণে তাদেরকে একটা পলিটিক্যাল রিকনসিলিয়েশনের মধ্যে আনেন যে একটা গণতান্ত্রিক রাজনীতি হলে এরকম আর আওয়ামী লীগ হলে এরকম, ফলে তুমি তোমার পলিটিক্যাল রাইট চর্চা করো বাট নট আওয়ামী লীগ। তো এইটা না করে বিগত ইন্টারিম সরকার এটা না করে ৭১-এর কারণে জামাতকে আওয়ামী লীগ যেভাবে ট্রিট করছে ঠিক আওয়ামী লীগকে সেভাবে ট্রিট করা হচ্ছে ২৪-এর কারণে। রিকনসিলিয়েশনটা করা হয় না, রিকনসিলিয়েশন না করলে জাতীয় গঠন হয় না। তখন আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে আপনারা নির্বাচনটা দেন, নির্বাচনটাই রিকনসিলিয়েশনের কাজ করবে। যদি নির্বাচনে আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ থাকবে না নির্বাচনে, এই বিষয়েও সবাই ঐক্যমত ছিল। তো আওয়ামী লীগ বিহীন যখন নির্বাচনটা হবে, আওয়ামী লীগের যারা সমর্থক তারা তো বিভিন্ন মার্কায় ভোট টোট দেওয়ার মধ্যে দিয়ে তারা আওয়ামী লীগ উত্তর বাস্তবতায় মানে পোস্ট আওয়ামী লীগ পিরিয়ডের মধ্যে নিজেদেরকে রূপান্তর ঘটাবে। এবং দেখেন আপনি এই নির্বাচনে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে আওয়ামী লীগের যারা সমর্থক তারা তো ভোট দিয়েছে। এখানে তো আওয়ামী লীগের মার্কা ছিল না, নৌকা মার্কা ছিল না, ধানের শীষ দাড়িপাল্লা অন্যান্য মার্কার ভোট দেওয়ার মধ্য দিয়ে তারাও তাদের রাজনৈতিক অধিকার চর্চা করার যে স্পেস এটাকে আওয়ামী লীগের বাইরে নিয়ে গেছে, প্রসারিত করেছে। ফলে পোস্ট আওয়ামী লীগ এরার মধ্যে আমরা প্রবেশ করে গেছি। না আওয়ামী কিন্তু লীগের ধরেন সমর্থন অবশ্যই আছে। তখন যে বিএনপি নেতাকর্মীদের যে প্রতিশ্রুতি দেওয়া যেত যে আপনাদের রক্ষণাবেক্ষণ এখন আমরা করব, মানে হ্যাঁ এইরকম, করবে তো, হ্যাঁ এরকম বিষয় করছে আশয়, তো। হ্যাঁ। আওয়ামী লীগ না শুধু, না, না, সমস্ত কিন্তু নাগরিকের ধরেন রক্ষণাবেক্ষণ করতে হবে সরকারকে। হ্যাঁ, কিন্তু এই যে প্রতিশ্রুতি যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা তাদের রক্ষণাবেক্ষণ করা হবে এরকম একটা প্রতিশ্রুতি দেওয়া এবং শেখ হাসিনাও আওয়ামী লীগের নেতা কর্মী রক্ষণাবেক্ষণ করার কথা কেউ তো বলে নাই। এখানে বাংলাদেশের যারা অপরাধী, সেটা আওয়ামী লীগের হোক অন্য আমলের হোক, যে কোনো ফৌজদারি অপরাধীকে লালন পালন করার দায়িত্ব কেউ তো নিবে নিশ্চয়ই না, না। হুম। কেউ নিবে না, এটা কেউ বলে নাই। হ্যাঁ। আওয়ামী লীগ করাটা কোনো অপরাধ না, আমি বারবার বলতেছি। জি। ফলে আওয়ামী লীগের যারা সমর্থক তারা বিভিন্ন মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে এখানে একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া তারা সামিল হয়েছে, তাদের যে গণতান্ত্রিক পছন্দের প্রক্রিয়াকে মার্কাটা তারা ছিল সেই শক্তিশালী করেছে। পছন্দের মার্কাটায় ভোট দেওয়ার সুযোগ ছিল না প্রথমত। এবং তাদের তারপর পছন্দের মার্কার তাদের পছন্দের মার্কার সুযোগটা তো তাদের কারণে যায়নি। তাদের মার্কার সুযোগটা তো একটা হাসিনা এবং তার যে নেতৃস্থানীয় যারা পালাতক, হুম, যারা অপরাধী তাদের হুম, কারণে গিয়েছে। জি। আমি বলছি সাধারণ সমর্থক যারা, কারণটা যারা আওয়ামী স্পষ্ট। লীগকে জনাব রেজাউল ভালোবাসে। করিম রনি কারণটা স্পষ্ট। কিন্তু সাধারণ মানুষের হ্যাঁ, যে ভোটাধিকারের যে ব্যাপারটা, তারা যদি ভোট দিতে চায় সেই মার্কাটায়, তারা তো সেটা পেল না। মানে আপনি গণতন্ত্রপন্থী বলে আপনি শুরুতেই নিজেকে ওকে, বলছিলেন। থ্যাংক ইউ, থ্যাংক হুম, ইউ, আই গট ইউর পয়েন্ট। তারা যদি ভোট দিতে চায় সেক্ষেত্রে একটা দায়িত্ব আছে। যেই মার্কা যে রাজনীতিকে তারা ভোট দিতে চায় সে রাজনীতিকে মেইন স্ট্রিম রাখা, সে রাজনীতিকে ভোট দানের উপযোগী রাখার একটা দায়িত্ব তাদের ছিল। সেটা কি তারা বিগত সময়ে যখন ইলেকশন গুলো বর্জন করলো বিএনপি এবং অন্যান্য গণতান্ত্রিক দল এবং হাসিনা যখন ভোট চুরির নির্বাচন করলো, সেই যে গণ আন্দোলনের ডাক হলো সেখানে কি তারা সামিল হয়েছিল? আওয়ামী লীগ করলেও তাদের সামিল হওয়া উচিত ছিল যে নো, আপনি এইভাবে ভোটাধিকার হরণ করতে পারেন না। ফলে হ্যাঁ, আপনার এটা কনসিকুয়েন্স আছে। হুম। আপনার ধরেন কিন্তু মার্কায় কিন্তু ভোট দেওয়ার শামিল তো জন্য হলো শেষ অন্যের পর্যন্ত। শামিল তো হলো না নো। শেষ পর্যন্ত। ধরেন জুলাইয়ের আন্দোলন যেখানে, সেখানে অনেক আওয়ামী লীগ সমর্থকেরা বা হ্যাঁ, আগে তো ছাত্রলীগ এখানে করত, অনেক আওয়ামী লীগ তারা যারা সামিল হয়েছে। হয়েছিল তো। আরো খুব ভালো পয়েন্ট, থ্যাংক ইউ। আওয়ামী লীগ যারা যারা আন্দোলনে সামিল হয়েছিল তারা কি হাসিনাকে রক্ষার জন্য সামিল হয়েছিল জুলাই আন্দোলনে? না, নৌকা মার্কায় ভোট দেওয়ার স্বপ্ন নিয়ে সামিল এই হয়েছিল? পয়েন্ট তো আলোচনা হয় নাই। এই পয়েন্ট তো আওয়ামী তখন লীগ আলোচনা খারিজ হয় নাই। করে ত্যাগ করে নৌকা তো মার্কায় সামিল ভোট দিবে হয়েছিল। কিনা সেই পয়েন্ট তো আলোচনা হয় নাই। তখন একটা সরকার পতনের আন্দোলনে সবাই শামিল হয়েছিল। তারা ত্যক্ত বিরক্ত সেই ছিল পয়েন্টে সরকার। আলোচনা কিন্তু হয়েছে। সামনে আর যখন কোনোদিন হাসিনা আসতে যখন পারবে না। বন্দুকের এইজন্য কি মুখে, আন্দোলন হয়েছিল? আপু লেট মি এক্সপ্লেন মাই অবশ্যই। পয়েন্ট। হুম। যখন বন্দুকের মুখে মানুষ নামে, বন্দুকের গুলির মুখে নামে আওয়ামী লীগ সমর্থক হয়েও, সে ভোট দেওয়া সে আওয়ামী লীগকে তালাক দিয়েই নামে, খারিজ করেই নামে, সে যত বড় আওয়ামী লীগেরই হোক। ভোট তো এখানে পরের প্রশ্ন। সে আওয়ামী লীগের জানাজা পড়ার জন্য নামছে ২৪-এ, ভোট দেওয়ার জন্য তো দূরের কথা, ভোটের প্রশ্নই আসবে না, কারণ সে বন্দুকের মুখে নামতে হয়েছে তাকে। এটা কোনো ফুলসজ্জা ছিল না। না, নিশ্চয়ই। ফুলসজ্জা ৭১-এও ছিল না। কিন্তু সেই ৭১-এর বিরোধী শক্তি জামাত এখন পূর্ণ দর্পে মানে দম্ভ এটা সহকারে। আওয়ামী লীগের অবদান।
জামাতকে এম্পাওয়ার করছে আওয়ামী লীগ। তারা গুপ্ত অবস্থায় আওয়ামী লীগের মধ্যে ছিল, আওয়ামী লীগ তাদেরকে নিয়ে নিছিল, নিয়ে এম্পাওয়ার করছে আজকে, যার কারণে বাংলাদেশ ভুক্তভোগী। জামাতকে এই জায়গায় আনার কৃতিত্ব আওয়ামী লীগের। বিএনপি পলিটিক্যাল জোট করছে, ঠিক আছে আন্দোলন করার কারণে, কিন্তু বিএনপি জামাতের রাজনীতিকে বিকশিত করার কোনো কাজ করে না, যা যার মতো ছিল সেটা বোঝা যাচ্ছে। বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতি বিকশিত হয়েছে আওয়ামী লীগের মধ্যে থেকে। তারপরেও বিকশিত কি করে করলো না, মানে তারা মন্ত্রী এমপি কোয়ালিশনের সময়, মন্ত্রী এমপি কোয়ালিশন তো এটা আওয়ামী লীগও করছে, 96 আন্দোলন করছে না একসাথে, তারা আওয়ামী লীগ করে নাই। জামাতের সাথে এরশাদ জোট করে নাই, জামাতের সাথে সবাই জোট করছে, কিন্তু জামাতের রাজনীতি শক্তিশালী হয়েছে আওয়ামী লীগের মধ্যে থেকে। তো সেই একই ভাবে তো আওয়ামী লীগের সাথেও সবাই গেছে, তাই না? আওয়ামী লীগের সাথে জামাত গেছে, জাতীয় পার্টি গেছে, বিএনপিও একসাথে আন্দোলন করেছে, তো সবাই তো গেছে এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন, বিএনপি আওয়ামী লীগ সবাই একসাথে, তো আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ এরশাদের সাথে ইলেকশনে চলে গেছিল, কিন্তু তার আগে আন্দোলন তো করেছিল আওয়ামী লীগ, জাতীয় বেঈমান ঘোষণা দিয়া তারপরে গেছিল। পরে বেগম খালেদা জিয়া যখন অনর অবস্থানে নিল, তখন তারা আসলো, যে তারপরও তারা নির্বাচনে পরাজিত হয়েছিল। মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা করেছিল। রাজনৈতিক ইতিহাসে সবারই টুকটাক মানে খুব স্বচ্ছ ইতিহাস বলে মনে হয় না, কিছু আছে, কিন্তু মানে স্বচ্ছ না থাকলেও এখানে পজিশন ডেমোক্রেসির পক্ষে, ডেমোক্রেসির ব্যাপারে একটা পজিশনিং এর ব্যাপারে কার একটা কনসিস্টেন্সি আছে, কার একটা ধারাবাহিকতা আছে, এটা তো আমরা দেখবো। আওয়ামী লীগ মানেই হলো মিথ্যাবাদী, আওয়ামী লীগ মানেই হলো ন্যারেটিভ, আওয়ামী লীগ মানেই হলো গায়ের জোর, আওয়ামী লীগ মানেই হলো সন্ত্রাস, আওয়ামী লীগ মানে হলো ভয়। এই যে একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে ঐতিহাসিক ভাবে, সেই লগি বইটার থেকে শুরু করে এই পর্যন্ত, এই জায়গা থেকে। আচ্ছা, আরেকটা হলো আওয়ামী লীগ নিয়ে যে এত কথা বলতেছি আমরা, আওয়ামী লীগ নিজে কি চায় রাজনীতিতে ফেরত আসতে? মনে তো হয় না। সে চাইলে সে তো পলিটিক্যাল ভাষায় কথা বলতো, সে তো এখনো হুমকির ভাষায় কথা বলে, সে এখনো তো সন্ত্রাসের ভাষায় কথা বলে। বাংলাদেশের জনগণকে ভয় দেখায় কিছু হয়? জি, খুবই আপনি মানে কথা বলছেন, কিন্তু আপনি নিজে যেহেতু ডেমোক্রেসির কথা দিয়ে শুরুতে করলেন, তো ডেমোক্রেটিক্যালি মানে মানুষের হাতেই কেন ভোটাধিকারটা ছেড়ে দেওয়া হলো না, যে তোমরা ভোট দিয়ে বয়কট করো আওয়ামী লীগকে? আওয়ামী লীগের যে ইতিহাস, সেটা যেমন আপনি দেখছেন, জুলাইয়ে আওয়ামী লীগের ইতিহাস সবাই দেখেছে। জি, শোনেন আপু, ডেমোক্রেসিতে কখনোই কোনো ফ্যাসিজমকে এক্সেপশন আকারে বিবেচনা করা হয় না। পৃথিবীর কোনো জায়গায় করা হয় না, গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর কোনো দেশে করা হয়নি। একটা উদাহরণ দেখান যে একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পরে সেই শক্তিকে এক্সেপশন আকারে বিবেচনা করা হয়েছে, উইদাউট পানিশমেন্ট, উইদাউট বিচার। একটা জায়গায় দেখেন আপনি, জি। তো পৃথিবীর কোথাও করা হয় না। বিচারটা তো শুরুই হলো না, বিচারটা তো শুরুই হলো না। বিচার শুরু হবে, অপেক্ষা করেন, বিচার হোক। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, বিচার হোক, যারা আছে সবার বিচার হোক। বিচার হওয়ার পরে আওয়ামী লীগ পলিটিক্যালি আসবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে দেন। আচ্ছা, মানে জনগণের আসলে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। হয় বিএনপি জামাত মিলে একটা মানে তারা একটা সংসদে বসে বা অন্তর্বর্তী সরকার মিলে বসে করে ফেলবে, আওয়ামী অথবা লীগের সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে দেন। হ্যাঁ, আওয়ামী লীগের সিদ্ধান্তটা আওয়ামী লীগকে নিতে দেন। আওয়ামী লীগ পলিটিক্যালি কিভাবে অ্যাক্ট করে, তারা যে গুজব ছড়ায় এখনো, তারা যে এখনো মচ্ছাতা করে, প্রোপাগান্ডা করে, ভুল সঠিক তারা সিদ্ধান্ত নেই, কিন্তু জনগণের হাতে সিদ্ধান্তটা তারা সিদ্ধান্ত নেবে। ইউ ক্যান নট চেঞ্জ এনিথিং অ্যাবাউট আওয়ামী লীগ। জনগণের হাতে সিদ্ধান্তটা নাই। হয় অন্তর্বর্তী সরকার, জনগণ বললে একটা ফেক ধারণা। জনগণ কোথেকে পাইলেন আপনি? জনগণ আমি বলবো আমার জনগণ, আপনি বলবেন আপনার জনগণ। একদম তাই, একদম জনগণ বলে এগুলা বললেন না। জনগণ কোথায়? ভোট দেবে, এখানে প্রমাণ করবে, যেমন করে বিএনপি কে নিয়ে আসলো 2/3 ভোট তো দিতে ভাই, ভোট তো আওয়ামী লীগের লোকজন ভোট দেয় নাই, ধানের শীষে দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই, দিছে তো। আমরা একটা পোস্ট আওয়ামী লীগ পিরিয়ডে প্রবেশ করে গেছি। এই ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে বাংলাদেশ বের হয়ে গেছে। হ্যাঁ, সংগঠন হিসাবে আওয়ামী লীগ রয়ে গেছে, সেটা কিভাবে ডিল করবে সেটা আওয়ামী লীগের প্রশ্ন। কিন্তু পলিটিক্যাল পেরিফেরিতে, পলিটিক্যাল সিনারিওতে, ন্যাশনাল পলিটিক্যাল ফেনোমেনন, জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ আমলে, সেটা একটা করা মানে সমালোচনা খুব আলোচিত না হলেও ওই সময়, কারণ ওই সময় অনেক বড় বাস্তবতা ছিল, এটাকে একটা সঠিক সিদ্ধান্ত ছিল। তাদেরও যুদ্ধাপরাধে তাদের একটা মানে ইতিহাস আছে, এটাও কি একটা ভালো সিদ্ধান্ত ছিল নিষিদ্ধ করে রাখা? সেটা আওয়ামী লীগ জানবে, সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ নিছে, সিদ্ধান্ত আমি নেই, আমরা অধিকার আছে না? আপনার তো নিশ্চয়ই বলবার আছে যে আমরা জনগণ হিসেবে, বিশ্লেষক হিসেবে, রাজনৈতিক আমরা ডেফিনেটলি অন্যায় হয়েছে দেখে তো জামাতের লোকজন আরো বিক্ষুব্ধ হয়ে গণ অভ্যুত্থানে ব্যাপকভাবে অংশ নিচ্ছে, বন্দুকের সামনে বুক পাইতে দিছে। ডেফিনেটলি অন্যায় হয়েছে। অন্যায় যে হয়েছে এটা প্রশ্ন করার অবকাশ নেই। শোনেন, পাপ বাপরেও সারে নাই, কন্যারেও সারে নাই। আওয়ামী লীগ জামাতের সাথে যা যা করছে, জামাত বিএনপির সাথে যা যা, সবকিছু তার কপালে ফেরত আসছে, সবকিছু।
সবকিছু তার কপালে ফেরত তো আসছে, তার আগে যে এগুলি জামাত করতে হয় না, বিএনপির এটা একটা কপালে যা মানে আসছিল আল্লাহর সেটাও কি বিচারের পাপ নিদর্শন। বাপকেও ছাড়ে না, একই থিওরি? মানে আওয়ামী লীগের আমলে জামাত বিএনপি যেভাবে নিষ্পেষিত হয়েছে সেটাও কি পাপ বাপকে ছাড়ে না, এই থিওরিতে হয়েছিল? ডেফিনেটলি তারাও পাপ করছিল, তারা হুম, জনগণকে, তারা কি আগে ভালো শাসন করছিল? হুম, তারা কি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করছিল? করে নাই তো। যে কারণে জনগণ, তারা যে দীর্ঘ সময় আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত হয়েছে, মানুষ তো তাদের ডাকে সাড়া দেয়নি। হুম। কেন দেয়নি? ট্রাস্ট করতে পারেনি। তার বিএনপি মানে কি জামাতকে এরকম মানুষ হবে, যদি প্রপার, জনাব রেজাউল করিম রনি, যাহলে তার মানে আমাদের একটা সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছিল ভোটের মাঠে, আমরা যেটা দেখেছি যে আগের সরকারের আমল বা ক্ষমতাসীনদের উপর এতটাই বিরক্ত থাকতো মানুষ যে আগের আমলের মানে তার অপোজিশন পার্টিকে নিয়ে আসা হয়তো ক্ষমতায়, মানে এরকম একটা দেখে দেখে আমাদের অভ্যস্ততা ছিল এই কয়েকটা একটা বাইনারি কয়েকটা ছিল, জি রাইট? একদমই একটা একদমই বাইনারি জি ছিল। একদমই মানে কয়েকটা মেকি নির্বাচনের আগ পর্যন্ত এই ঘটনাটাই আমরা দেখতাম। তো এখন যেমন করে মানে ক্ষমতাসীনদের দ্বারা বিরক্ত হয়ে ওই বাইনারি রাজনীতিতে আসতো, এখনো কি এদের উপর বিরক্ত হয়ে এদের পাপের ফসল হিসেবে সামনে আওয়ামী লীগ অপেক্ষমান? আওয়ামী লীগ সামনে, আওয়ামী লীগের সিনারির বাইরে বাংলাদেশ বের হয়ে গেছে। আপনি এখানে আওয়ামী লীগ দেখেন কোথায়? জামাত অলরেডি একটা হিউজ শক্তি নিয়ে হাজির হয়েছে। জামাত আপনি সিনারিওর আমি বাইরে থেকে অপছন্দ যেভাবে ঢুকে করি, গেল হিউজ শক্তি নিয়ে, জামাত তো সিনারিওর বাইরে চলে যাওয়ার কথা ছিল। জামাতও তো সিনারিওর জামাত বাইরে কখনো চলে যাওয়ার কথা সিনারির ছিল না বাইরে ছিল না। ৭১ এর পরে। জামাত হুম, অলওয়েজ এস্টাবলিশমেন্ট পার্টি। এই যে আপনারা জামাতকে এভাবে মিসরিড করেন, হুম। জামাতকে আওয়ামী লীগও মিসরিড করতো, বাংলাদেশের লোকসভা দেখে মিসরিড করতেছে। জামাত মাঠে ছিল, জামাত সরকারের ভেতরে ছিল, কোথায় বাইরে ছিল? জামাত বিপুল ভাবে আওয়ামী লীগের ভেতরে ছিল, হুম, ছাত্রলীগের ভেতরে ছিল। হুম। জামাত কোথায় বাইরে ছিল? ওটা তো জামাত অলওয়েজ বিএনপির ভিতরেও এম্পাওয়ার্ড আছে বলে ছিল, শোনা যায়। পাওয়ারের বিএনপির ভেতরে ভিতরেও ছিল। গুপ্ত জামাত আছে বলে বিশ্লেষকরা ডেফিনেটলি বলেন। বিএনপির ভেতরে, এটাই তাদের রাজনীতি। হ্যাঁ। ডেফিনেটলি বিএনপির ভেতরে আছে, এটা তো বিএনপির লোকজনই বলে, নাহলে গুপ্ত কথাটা এত এখন যে তো চারদিকে একই শোনা কথা যাচ্ছে, তাহলে, শুধু কোত্থেকে শোনা আলাদা। যাচ্ছে? হুম, ফলে জামাতকে, জামাতকে আমরা খুবই আন্ডারমাইন করে দেখছি। জামাত আওয়ামী লীগের ভিতরেই ছিল, সিনারির বাইরে ছিল না। কিন্তু আওয়ামী লীগ পলিটিক্যাল সিনারির বাইরে একটা দেখেন, এখানে বারবার যে পয়েন্টটা মিসিং হচ্ছে সেটা হলো গণ অভ্যুত্থান। হুম। গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ফেনোমেনা, ইটস এ সাবজেক্টিভ ফেনোমেনা, ইজ দ্য ডিটারমিনিং ফেনোমেনা। ফলে গণ অভ্যুত্থান ডিটারমাইন করে দিছে আওয়ামী লীগের ভাগ্য, ভবিষ্যৎ। এখানে আওয়ামী লীগ বিএনপি জামাতের ঝগড়া না। হুম। আওয়ামী লীগ বিএনপির যে জামাত পলিটিক্যাল যে আপনার কেওয়াস, তাদের যে পলিটিক্যাল এবং পলিটিক্যাল কেওয়াসের মধ্যে একটা আর্ট থাকে, পলিটিক্যাল কেওয়াসের মধ্যে একটা নেগোসিয়েশনের পয়েন্ট থাকে, এগুলো সবকিছু হাসিনা বন্ধ করে দিছিল। দ্যাটস ওয়াই গণ অভ্যুত্থানই একমাত্র পথ ছিল। তো এটা তো আওয়ামী লীগের অর্জন। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার যে বিতাড়িত হওয়া এবং ভারতে আশ্রয় নেওয়া, এটা তো আওয়ামী লীগের কামাই, আওয়ামী লীগের অর্জন এটা। এটাতে কেউ এখানে, বারবার তো বলা হচ্ছে যে এইভাবে ইলেকশন করেন না। হুম, হুম। 14তে বলছি আমরা, 18তে বলছি আমরা, 24-এ বলছি আমরা। আমাদের কথা শুনছে? আমাদেরকে পশুর মতো ট্রিট করা হয়েছে। আমরা তো সবসময় ভয়েস রেজ করার চেষ্টা করছি। আমরা তো বারবার বলছি যে দেখেন, আপনারা একটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে ফেরেন। আওয়ামী লীগের সমস্ত লোক খারাপ, এই কথা তো আমরা একবারও বলি নাই। সমস্ত খারাপ লোক আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের, আওয়ামী লীগের লোকজন তো শেষ পর্যন্ত মুখ ফিরাই নিতে বাধ্য হয়েছে হাসিনার এই আওয়ামী লীগ থেকে। এটা মাফিয়া তন্ত্র হয়ে গেছিল, এটা একটা অলিগার্ক দ্বারা ঘেরাও করে। এটা একটা কি জিনিস? এই হারুনের ভাতের হোটেল থেকে শুরু করে বেনজির, এগুলিতে দেশ চলে? জনগণের সাথে কোনো সম্পর্ক ছিল? কতগুলো ক্যাডার, ছাত্রলীগের গুন্ডা, যুবলীগের গুন্ডা বাহিনী ছাড়া কোনো জনগণের সাথে সম্পর্ক ছিল আওয়ামী লীগের শেষ পর্যন্ত? হুম। জনগণকে তো মিথ্যা ওই যে বয়ান ওই দেওয়া যে ছাড়া। সেটাই যে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। তাদের মধ্যে অনেক অপরাধ আছে, মানে একদম হত্যা, গুম থেকে শুরু করে দুর্নীতি নানান প্রকারে। তো তাদের বিরুদ্ধে সেই বিচার চলবে। এবং মানে গুমের কথা আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশে যেভাবে গুম করা হয়েছে নিজেদের নাগরিকদেরকে, হুম, এটা কোনো রাজনৈতিক শক্তি? এটা কোনো মানুষ করে? একটা পরিবারের দিকে তাকানো যায়? নিশ্চয়ই, কিন্তু আপনি সেটি মায়ের ডাকের মানে প্রোগ্রাম গুলোতে আজকে যান, ছোট ছোট বাচ্চাদের দিকে আপনি তাকান। সেটি এটা হয়? তাদের আপনি সেটি তাদের পলিটিক্যাল ডিক্লেয়ার্ড কর্তৃপক্ষকে এইভাবে আদর্শিক দমন অবস্থান করবেন? ছিল না। মানে সেটি তাদের ডিক্লেয়ার্ড আদর্শিক অবস্থান ছিল না। সেটি তাদেরকে মুখে, মুখে তখনও অপরাধী বলতে হয়েছে। আদর্শ দিয়ে রাজনীতি হয় না। জামাতেরও আদর্শ গুপ্ত থাকা, এটা জামাতের আদর্শ ছিল না। হুম, তারপর তো তারা ছিল। তো মানে বিএনপির ওইখানেই আদর্শ এরকম প্রশ্নটা। ছিল না যে মারপিট করে টিকা থাকা। ওইখানেই আদর্শ না, প্রশ্নটা। আপনি সিচুয়েশন কি তৈরি করছেন? মুখের আদর্শের কথা দেখেন, আওয়ামী লীগ যে আদর্শের কথা বলে, এটা হুম। একটা ফ্যাসিস্ট আদর্শ। বাঙালি জাতীয়তাবাদী এই যে এথনিসেন্ট্রিক রেসিয়াল যে আদর্শ, এটা একটা ট্রাইবাল ন্যাশনালিজম করে জাতিকে বিভক্ত করা। এখানে কেউ ইসলাম পালন করলে তাকে হরে ধরে জঙ্গি, জামাত, হেফাজত বলা, এটা তো কোনো কালচার হইতে পারে না। আমি একটু অন্য অন্যদিকে আলোচনার দিকেও আজকে, যাই। হরে-দরের আলোচনাটা হ্যাঁ, এদিকে এখন আবার অন্যরকম হরে-দরে হচ্ছে কিনা সেদিকেও একটু আলোচনায় যেতে চাই। হ্যাঁ হবে আপনি তো। কারণ এটা আওয়ামী লীগ এই যে রিয়াকশনটা তৈরি করছে, ফলে এখন হুম। আপনি যদি টিপ পরেন, আপনি যদি ওয়েস্টার্ন ড্রেস পরে চলেন, হ্যাঁ, আপনাকে শাহবাগী নাস্তিক বলা হচ্ছে। কারণ এই প্র্যাকটিস তো আওয়ামী লীগ কালচারালি শুরু করছে, তো সমাজকে আওয়ামী এভাবে লীগের ডিভাইড প্র্যাকটিস করা, গণ ট্যাগিং করা। অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের প্র্যাকটিস কেন থাকবে? প্র্যাকটিস থেকে যায়, গণঅভ্যুত্থানের পরে প্র্যাকটিস থেকে যায়। মুক্তিযোদ্ধারা অনেকে ডাকাতিতে অংশ নিছিল, হুম।
কিন্তু ডাকাতি করা মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল না, প্র্যাকটিস থেকে যায়, কারণ এটা প্র্যাকটিস একটা কালচারের সঙ্গে কালচারের মানে ব্যাপার, এটা এখানে ওভারনাইট এটা হয়ে যায় প্র্যাকটিসের না। সাথে সেই ডাকাতি সম্পর্কটা ঠিক বুঝলাম না। মানে মুক্তিযোদ্ধারা তো ফেরেশতা মানে ছিল না। তারা মুক্তিযুদ্ধের একটা পার্টিকুলার আদর্শের জন্য মুক্তিযুদ্ধের গেছিল। হ্যাঁ, না না মুক্তিযুদ্ধ অনেক মুক্তিযোদ্ধা ডাকাতিতে অংশগ্রহণ করে একদম। ফেলছিল না, হাতে হ্যাঁ, হ্যাঁ। অস্ত্র ছিল, হ্যাঁ, ছিল তো। অস্ত্রের কারণে করছে। এটা কি এই জন্য কি ডাকাতি করা মুক্তিযুদ্ধের আদর্শ ছিল? ছিল না তো। হুম। একইভাবে জুলাই গণ অভ্যুত্থান আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, কিন্তু এই জন্য তো আমি বলছিলাম যে এটা একটা আওয়ামী লীগ একটা নফসানিয়াত, একটা ক্যারেক্টার। এটা আমি এই 5 তারিখের পরে আমার বক্তব্য কি ছিল, আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। কারণ হাসিনার আমলের এই পুরা কাঠামোর মধ্যে, সামাজিক কাঠামোর মধ্যে অনিয়মটাই নিয়ম, ঘুষ খাইয়া চাকরি হইলেও সে নিজেকে গর্বিত মনে করে। কোনো মোরাল স্ট্যান্ডার্ড তো ছিল না সোসাইটিতে। তো সেটা আওয়ামী লীগের তো দোষ ফলে দিচ্ছেন এটা কেন? একটা সংসদে নফসানিয়াত। টিআইবির বরাত দিয়ে সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকার আমলে। তো আর আওয়ামী লীগের কেন বরাত হবে দিচ্ছেন না? কেন? কেন হবে না? অন্তর্বর্তীকালীন সময়ে দুর্নীতিটা কেন হবে না? অন্তর্বর্তীকাল, কারণ ওই আমলাতন্ত্র, ওই স্ট্রাকচার যেটা আমি বলতেছি, হুম। এটা শুধু হাসিনা ছিল না। এটার জন্য তো লেট ফ্যাসিজম বলতেছিলাম আমি, এই জন্য তো ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা বলতেছিলাম। ফলে তখন তো আরো ভাগিদার বাড়ছে। কেন হুম। হবে না? দুর্নীতি বেশি হয় তো স্বাভাবিক। ফলে এই জায়গা থেকে বাংলাদেশকে বের হইতে হবে। এখন মানে বের হওয়ার প্রক্রিয়াটা খুব আওয়ামী কঠিন লীগকে হচ্ছে। বিতাড়িত করার পরেও দুর্নীতি বেশি হবে এটাই স্বাভাবিক। না না, আওয়ামী লীগকে বিতরিত করার পরে দুর্নীতি বেশি হবে এটাই স্বাভাবিক না। আওয়ামী কাঠামোর মধ্যে থেকে ফাংশন করলে দুর্নীতি বেশি হবে এটাই স্বাভাবিক। হুম। মানে সেই আপনি যেই ক্ষমতায় থাকুন, আওয়ামী কাঠামোটা যদি এতই বড় হয়, তাহলে মানে আওয়ামী লীগকে অস্বীকার করে রাজনীতিটা হবে কি করে? অপ্রাসঙ্গিক স্পেস না দিয়ে রাজনীতিটা আওয়ামী হবেই বা কি কাঠামো করে? আওয়ামী কাঠামো বড় না, এটা যখন সোসাইটির মধ্যে ঢুকে যায়। আপনি দেখেন আজকে জার্মানিতে হিটলারের এরকম পতন হওয়ার পরেও সোসাইটির মধ্যে এখনো এখনো নানা জায়গায় ফ্যাসিবাদী নাৎসি চেতনা রয়ে গেছে। এটা কালচারাইজেশনের ব্যাপার। আওয়ামী চেতনা এটা তো আওয়ামী লীগের নামে কেউ করছে না, এখন জামাত সাইজা করতেছে, কেউ কেউ বিএনপি সাইজা করতেছে। আপনি সব জায়গায় আওয়ামী লীগ দেখতেছেন কেন? এটা তো একটা নফসানিয়াত। আওয়ামী লীগ নামে তো কেউ ঘুষ খাচ্ছে না, দুর্নীতি করতেছে না। ইন্টিরিমের আমলে যে দুর্নীতি হয়েছে এটা কি আওয়ামী লীগের তাহলে নামে তো আর হয়েছে? আওয়ামী লীগের না। মানে এটা তাহলে ক্যারেক্টারের দোষ। এটা তাহলে একটা বৈশিষ্ট্যগত ক্যারেক্টারিস্টিক, দোষ। এটাই তো বলছি নফসানিয়াত। হুম, আমার শব্দটা কি? নফসানিয়াত। নফসানিয়াতের বাংলা তো আপনার চারিত্রিক বৈশিষ্ট্য হুম, বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন আপনি। হুম। তো ক্যারেক্টারিস্টিক্স, এবং ক্যারেক্টারিস্টিক্সটা ডেভেলপ করছে কে? ডেভেলপ করছে আওয়ামী লীগ। এই ক্যারেক্টারিস্টিক্স এর গুরু কে? এই ক্যারেক্টারিস্টিক্স মডেল করছে কে? আওয়ামী লীগ। না ঘুষ মানে দুর্নীতি তার আগেও ছিল। তার আগেও আইডেন্টিফায়ার, বাংলাদেশ সিগনিফাই এবং চ্যাম্পিয়ন হতো। সিগনিফায়ার থাকে না? আগে দুর্নীতি হয়েছে, এটা দুর্নীতি আকারে হয়েছে, কিন্তু আওয়ামী লীগের আমলে এটা নিয়ম হয়ে গেছিল, এটা গর্ব, এটা কালচার হয়ে গেছিল। দ্যাটস দ্য ডিফারেন্স। আম মানে সেটা যদি সবই যদি চলতে থাকে, মানে শুধু আওয়ামী লীগ নাই আর বাকি তার সব প্র্যাকটিস চলবে, তাহলে আসলে কি লাভটা হলো সেটাই হচ্ছে কথা। আওয়ামী লীগ শব্দের মধ্যে আর কি সমস্যা ছিল? অনেক লাভ হয়েছে। এক নাম্বার লাভ হইলে আওয়ামী লীগ নাই, হুম, এবং এই জায়গা থেকে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। কোথায় শুরু হলো? একটা নির্বাচন হয়েছে যেখানে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারতো না, নির্বাচিত সরকার আসছে, এবং দুর্নীতির জিরো টলারেন্স এই সমস্ত কথা তো পিএম বলে নাই আমাদের। বলছে আমরা আস্তে আস্তে এটা কমায় আনবো এবং দুর্নীতি মুক্ত করার কালচার ডেভেলপ করবো, দেন পরে দুর্নীতি মুক্তের দিকে আমরা আস্তে আস্তে যাবো। ওভারনাইট এটা হবে না। আচ্ছা। মানে কারণ সেই এখানে দুর্নীতি, ঘুষ, লুটপাটের সর্বদলীয় ঐক্য বাই দিস টাইম ডেভেলপ করে গেছে। সর্বদলীয় ঐক্য। হুম, সর্বদলীয় ঐক্য, তারপরেও নির্বাচনে বলে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারপরেও মানে ইসলামী ব্যাংককে কি করে দখল করে কে নিল। বলে ইঞ্জিনিয়ারিং হয়েছে নির্বাচনের? শোনেন নাই? কে বলছে ইঞ্জিনিয়ারিং হয়েছে? নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কথা, ইঞ্জিনিয়ারিং শব্দটাই তো পপুলার হয়ে গেল নির্বাচন ইঞ্জিনিয়ারিং। জামাত সুস্পষ্টভাবে বলছে কে নির্বাচন। বলছে? জামাত কে ইসলামের পক্ষ বলছে? থেকে বলা সংসদে হচ্ছে কি বলছে? নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কথা। সংসদে কি বলছে? এটা পলিটিক্যাল মাঠে বিরোধিতার জন্য বিরোধী দল, সরকারি দল কার্য করে, রেটরিক্স দেয়। সংসদে তারা কি বুকে আলোচনা করছে? পাথর নিয়ে তারা মেনে এবং নিয়েছেন নির্বাচন। বিদেশি পর্যবেক্ষক যারা ছিল এখানে তারা কি বলছে? কেউ তো এই নির্বাচন নিয়ে কোনো ত্রুটি দেখায় নাই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। না কেউ দেখায় নাই, বিষয়টা তো কোথায় ঠিক হলো? সে মানে গণমাধ্যমের আলোচনায়, একটা উদাহরণ দেন, রাজনৈতিক আলোচনায় একটা সবখানেই উদাহরণ বলছেন দেন ইলেকশন দেখাইছে। ইঞ্জিনিয়ারিং। জামাতের কে আমিরই বলছে? বলছেন বুকে পাথর নিয়ে তারা মেনে নিয়েছেন এই নির্বাচন। সেটা বলছে তারাও। তাহলে আপনি খুশি হইতেন জামাত ক্ষমতায় আসলে? না, না আমার খুশি হওয়ার তো কোনো জামাত ব্যাপার না। নির্বাচিত হলে খুশি আমার তো হইতেন? খুশি হওয়ার কোনো ব্যাপার না। ব্যাপারটা বা হচ্ছে যে জামাত খুশি হতো? জামাত সবাই এটা বলছে কি, তারা বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনটা, যে তারা ভাবছিল, যেহেতু তারা ফেসবুকে সরকার গঠন করতেছিল সকাল বিকাল হুম, ইলেকশনের আগে, এই জন্য তারা ভাবছিল বট বাহিনী ভোটটাও মনে হয় দাঁড়িপাল্লায় দিবে, এই দুঃখে তারা বলছে। হুম। সেই দুঃখ তারা করতে পারে, এটা সমস্যা না। কিন্তু কথা হলো এখানে যারা মানে রিয়েলি আপনি বলছিলেন সেন্সেবল তো কথাবার্তা ঐকমত, তো বলছে, সেখানেই বলছি যে অভিযোগ তো এরকম রয়েই যাচ্ছে। ঐক্যমত আছে। আমি বলি সংসদে যখন আলাপ হয়েছে, তারা উভয়ই বলছে একটা অভূতপূর্ব নির্বাচন হয়েছে, সরকারি দল বিরোধী দল উভয়ই।
এখানে বিদেশি পর্যবেক্ষক যারা ছিল তারা বলেছে নির্বাচনে তারা বড় রকম কোনো অনিয়ম পায় না এবং নির্বাচনের ফলাফলকে তারা স্বাগত জানিয়েছে, যেরকমটা বলেছে ধরেন আপনার মনে আছে গণতন্ত্রের পথে। ২৪ এর ইলেকশন গুলোতেও কিন্তু বলতো। সংসদে ওই যে আমির না, আলীর সাংসদ সদস্য 24 এর ইলেকশন গুলোতে বিদেশি, আমি বলি, আমি সাংবাদিক, বিদেশি পর্যবেক্ষকদের অনেক রিপোর্ট আমি দেখাইতে পারবো যারা আপত্তি জানাইছে। অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে দেশি বিদেশে, আপনি গুগল করলে হ্যাঁ, পাবেন, হ্যাঁ, নিশ্চয়ই, যারা নিশ্চয়ই। হ্যাঁ আপত্তিজনক, এটা করা আপত্তি জানাইছে। বাংলাদেশ ভিজিট করে গিয়া বড় বড় স্টোরি লিখছে সাংবাদিকরা, হ্যাঁ, যে এটা কোনো ইলেকশনই না, এটা মানে 24-এ এরকম করছে। স্টোরি আবার ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও তারা লিখছে। এমনকি জাতিসংঘ বলছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে এই নিষিদ্ধটা মানে এই স্টোরিগুলোও কিন্তু আবার দেখা যায় যে আ আ মানে সেটা সেটা আছে, সেটা থাকবে, সেটা আওয়ামী লীগকে ডিল করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে তো আমি ছিলাম শুরু থেকেই। হুম, আমার প্রক্রিয়া ছিল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করা, এবং বিএনপির ইস্তেহারও রিকনসিলিয়েশনের কথাটা ছিল। আছে। হুম। রিকনসিলিয়েশন করা কোন নির্বাহী আদেশে কোন দলের নিষিদ্ধ করা তো এটা প্রক্রিয়া না। হুম। বাংলাদেশের মানুষ তো এখন যদি সেটা আওয়ামী লীগ সংসদে করে, গিয়ে মানে করে দেয়া হলো। মানে যেটা নির্বাহী আদেশে ছিল এখন সংসদে আইন সংসদে পাস গিয়ে করা। করে দেওয়া হলো তো, এটা আপনার এটা ইন্টারিম গভর্নমেন্ট করছে, এই সংসদে সেটা ধারাবাহিকতা রক্ষা করছে, সে জাস্ট অধ্যাদেশটা পাশ হুম, করছে। হুম, কারণ অধ্যাদেশ পাশ না করে তো উপায় নেই, আপনার এই বিষয়ে তো ঐক্যমত আছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা, তারপর আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব বিএনপি কে নিতে হচ্ছে প্রত্যেক দিন। হুম, আপনি যে বললেন এই যে তাদের দায় দায়িত্ব নিবে নেতা কর্মীর, বলছে তাদের না, বাংলাদেশের বক্তব্যটা কি? তারেক রহমানের বক্তব্য হলো যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, হুম। সবার সরকারের প্রতি সমান অধিকার আছে, ব্যাস হইলো তো। হুম, সেটাই হওয়ার কথা ছিল। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটু অন্যান্য বিষয়ে যাই। ধরেন আগে এরকম আমরা যেই গুমের কথা, খুবই নৃশংসতার কথা আলোচনা হচ্ছিল। আপনিও বলছিলেন, আমিও আলোচনায় আনছিলাম। এখন যেই খবরগুলো দেখা যাচ্ছে, তুরাগে যেই বিষয়গুলো আলোচনা হচ্ছে, তুরাগে একাধিক লাশ উদ্ধারের কথা আসছে। প্রদেশ সদর দপ্তর থেকে বলা হচ্ছে, ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, এগুলো গুজব। কিন্তু পরে দেখা যাচ্ছে প্রথম আলো সেই তুরাগ নদের আওতাধীন ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে তারা রিপোর্ট করছে যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে। একটু প্রশ্নটা বড়ই হবে। একজনের পরিচয় জানা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিলে সে গিয়েছিল। সে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তার আগের খবর, ডিবি পুলিশ মারধর করে এক ছাত্রলীগ কর্মীকে নিয়ে গেল। পরে সে মারা গেল। আ পুলিশ হেফাজতেই, মানে হেফাজতে মৃত্যু হলো। আ এবং সেখানেও ডিবি অস্বীকার করেছিল যে মারধর করা হয় নাই। কিন্তু মারধরের ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে আসছে, ভাইরাল হয়েছে। চট্টগ্রামে যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে এরকম হেফাজতে। এই যে ঘটনাগুলো ঘটছে, ঐরকমই আসলে ওই বাহিনীর দ্বারা নিয়ে যাওয়া, এইরকমই একটা কোনো পুনরাবৃত্তির লক্ষণ কি? আওয়ামী লীগের লক্ষণ এটা, এই তো কালচার। আওয়ামী লীগ যে জিনিসগুলো চর্চা করছে সেগুলো এখনো চলতেছে, এখান থেকে বের হইতে হবে। সংখ্যায় কম যদিও, এবং তুরাগের এটা তো পুরো প্রপাগান্ডা। প্রথম আলোর স্টোরি আমি দেখছি, এবং এই প্রথম আলোর স্টোরিতে কোথাও এটার পলিটিক্যাল পরিচয় নাই, এটা সোশ্যাল মিডিয়ায় আছে পলিটিক্যাল পরিচয়। প্রথম আলোর স্টোরিতে এটা আওয়ামী লীগের নেতা কর্মী বা মিছিলে ছিল এরকম কোনো না, পরিচয় ঠিক নাই। আছে, আছে। ১ম আলোর স্টোরি স্টোরিটা আমার থেকেই বলছি। হাতের সামনে। সম্ভবত সুমন আহমেদ নামটা আমি মানে নোট করে রেখেছি। হ্যাঁ, সুমন আহমেদ, তিনি আওয়ামী সেখানে লীগের মিছিলে। আওয়ামী লীগের কোন, আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের মিছিলে ছিল। হুম, প্রথম আলোর স্টোরিতে এরকম কোনো কথা নাই, না, এটা সোশ্যাল মিডিয়াতে, আছে। এটা ওই ১ম যে আলো থেকেই আমি প্রপাগান্ডা, আসলে বলছি। প্রপাগান্ডার পার্ট আমি আকারে আসলে বলছে। ১ম আলো থেকে পড়েই বলছি যে আওয়ামী লীগের মিছিলে ছিল, এই মানে তার সম্প্রতি আওয়ামী লীগের মিছিল, তার Facebook ঘেঁটে এরকম একটা ভিডিও পাওয়া গেছে। এরকম কথা ১ম আলোর স্টোরিতে ছিল। নো, স্টোরিতে এরকম নাই। আমি আমি যে স্টোরি দেখছি, হুম। এখন আপনি কোনটা দেখেছেন হয়তো আমি জানি না, হয়তো আমি স্টোরি একাধিক দেখছি স্টোরি এটাতে। হয়েছে ১ম আলোতে এ নিয়ে। আমি হ্যাঁ, যেটা দেখেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি এটা দেখেছি আসলে। তো এখানে আওয়ামী লীগের না, আর পুলিশের ডিএমপি থেকে এটা ব্রিফ করা হয়েছে, এই গুজব থেকে সতর্ক থাকতে বলা হুম, হয়েছে। হ্যাঁ, এবং তুরগের এই গুজবের উপরে তো আবার কাব্য সাহিত্য দেখি শুরু করে দিছে হুম, আওয়ামী হুম, লীগের লোকজন লেখা। হুম, হুম, হুম। কিন্তু মানে কাব্য সাহিত্য আছে, কাব্য সাহিত্য তো থাকবেই। কিন্তু ৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। এই যে ডিবি আ মানে ছাত্রলীগের কর্মীকে নিয়ে গিয়ে মানে হেফাজতে মারা তো গেল। এটা আওয়ামী লীগের কালচার, এই কালচার থেকে বের হইতে হবে আস্তে আস্তে। আওয়ামী লীগ যে ডিবি হেফাজতে মারা, তারপরে হ্যাঁ, হইলো, হ্যাঁ। হ্যাঁ, তারপরে লাশ পাওয়া যাওয়া, হুম। হ্যাঁ, নারায়ণগঞ্জে ৭ লাশের কথা আমরা জানি, এইগুলি এই কালচার থেকে বের হইতে হবে। কে বের করবে? কে বের করবে? মানে এত অভ্যুত্থান হয়ে গেল, একটা অন্তর্বর্তী আইনের সরকার শাসন থেকে ডেফিনেটলি নির্বাচিত সরকারের সরকার দায়িত্ব আসলো। নিতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে। হুম। ডেফিনেটলি জি, সরকারকে জি। দায়িত্ব নিতে আপনি হবে, যেই সরকার সুন্দর মাত্র একটা, আসলো ৪ মাস হইলো। জি, যে সুন্দর কোটটার কথা বললেন যে মানে যারা আমাকে ভোট দিয়েছে তাদেরও প্রধানমন্ত্রী, মানে যারা ভোট দেয়নি তাদেরও প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এমনটি বলেছেন এবং তিনি একদম ঘোষণা দিয়ে আসছেন যে প্রতিহিংসা রাজনীতি হবে না। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি বলছেন এগুলো আওয়ামী লীগের কালচার। সম্প্রতি দেখা গেল যে ডক্টর এবিএম আব্দুল্লাহ, তার এমিরেটাস মানে যে সম্মান সেটি রহিত করা হয়েছে এবং তার বেতন ভাতা সেটিও ফিরিয়ে দিতে বলা হয়েছে। মানে এটা নিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। এখানে কি প্রতিহিংসা দেখেন? অনেক যোগাযোগ হচ্ছে এখানে, যারা এই সেক্টরে যারা আছে তারা এটা নিয়ে কথা বলবে, আমি এই সেক্টরের লোক না, হুম, এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আবার
বিভিন্ন জায়গায় ছাত্র দলের উপর আক্রমণ করছে আওয়ামী লীগ, ছাত্র দলের বিভিন্ন বিভিন্ন জায়গায় ছাত্র দল আক্রান্ত হচ্ছে। ফলে এটা তো রয়ে গেছে সমাজে, তো আওয়ামী লীগের এই প্রতিহিংসা, এই সন্ত্রাস, এটা তো রয়ে গেছে। মানে আওয়ামী ছাত্রদল লীগ ছাত্রলীগের এখন বা অ্যাটাক করছে। পলিটিক্যাল এরিয়াতে মারামারি কাটাকাটি ইত্যাদি খবর এগুলো পুরনো আমরা দেখে আসছি, কিন্তু মানে এই খবরও যে নতুন তা না। মানে এর এর আগেও আওয়ামী লীগ আমলেও আমরা দেখেছি যে এরকম অনেক সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া থেকে ওইটাই, বঞ্চিত ওইগুলো করা আওয়ামী হয়েছে। লীগ ধরেন একটা বিএনপির সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে, জেলে নিয়ে গেছে, হুম। জেলে নিয়ে গেছে, হয়তো জিয়া তো রহমানকে নিয়ে একটা এখনো তো তাই আর্টিকেল লিখছে হচ্ছে, তার। তাই না? এখনো তো হ্যাঁ, তাই তাতে হচ্ছে। হচ্ছে, এগুলো থেকে বের হইতে হবে ডেফিনেটলি। কে এইগুলো বের করবে? হচ্ছে, এগুলো এগুলো কালচারাইজেশনের কোনো ব্যাপার না, এগুলো অ্যাপ্রিসিয়েট করার কোনো হ্যাঁ। ব্যাপার না, এবং আমি আমি এটা কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করবো না, এখান থেকে বের হইতে হবে। তো এগুলো থেকে বেরটা আমাদের করবেটা কে? মানে এইটা তো আপনারা মানে যেটা ডেফিনেটলি সরকার করবে, সরকার করার জন্য সেখানে সরকারকে আইনের শাসন, দল মত নির্বিশেষে এটা প্রয়োগ করতে হবে। এটা দল আইডেন্টিটি দেখে তো করা যাবে না, হুম, সবার মানে ক্ষেত্রে এই করতে হবে। কথাগুলো মানে আমরা একদম শেখ হাসিনার মুখে শুনতাম যে দল মত কাউকে ছাড় দেওয়া হবে না, আইনের শাসন নিশ্চিত করা হবে, গণতন্ত্র নিশ্চিত করা হবে। কথাগুলো তো তখনও এটা শেখ শুনতাম। হাসিনার কথা না, এটা ডেমোক্রেসির কথা। শেখ হাসিনা এটাকে মিস ইউজ করতো হুম, কইরা, আওয়ামী লীগ ছাড়া সবাই তার কাছে পাপি ছিল। কিন্তু এখন এটা করা যাবে না, এটাকে রিয়েলি মিন করতে হবে, এটা কথার কথা বললে হবে না। হাসিনার কোনো উদাহরণ বাংলাদেশে চলবে না তো এখন, ধরেন মিন তো কারণ হচ্ছে না। হাসিনা যা একই রকম বলতো উদাহরণ করতো তো তার হচ্ছে। উল্টাটা। মানে একই রকম উদাহরণের বাস্তবায়ন তো আপনি এখনো দেখছেন। সেই পুনরাবৃত্তি তো এখনো বাস্তবতা তো দেখছেন। কম অনেক। আওয়ামী লীগের লোকজনই তো বলছিল যে 5 লাখ 10 লাখ লোক মারা যাবে হুম। এই দেশে। 5 ওটা তো তারিখের পরে ধরেন তারেক ভয় রহমান কি দেখানোর জন্য বলছিল? বলেছে। ওটা তো একটা ভয় দেখানোর কথা ছিল, তাই না? ভয় দেখানোর জন্য না, হুম, ভয় পায়া বলছিল। হুম, ভয় কারে দেখাবে? আওয়ামী লীগ নিজে ভয় পায়া মানুষকে ভয় দেখাইতে চাইছিল, হুম, ভয় কারে দেখাবে? হুম, হুম, এখানে বাংলাদেশের মানুষের উপর গুলি চালাইছে যে রাজনৈতিক সংগঠনটা, সেই রাজনৈতিক সংগঠনের লোকজন, আপনার সেই রাজনৈতিক সংগঠনের লোকজন এখনো সামাজিক ভাবে এখানে আছে। এটা কেন? এটা একটা ডেমোক্রেটিক ফোর্স ক্ষমতায় আছে, এই জন্য আছে। আপনি জাস্ট এই জায়গায় আপনি চিন্তা করেন, বিএনপির জায়গায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে, হুম, এই দেশ তো রক্ত গঙ্গা হয়ে যেত। হুম। মানে আওয়ামী লীগ ছিল তো ক্ষমতায়। আওয়ামী লীগের ক্ষমতায় তো দেখেছি কি হয়। কি করছে আওয়ামী লীগ? ক্ষমতা থেকে কি করছে? হ্যাঁ, এগুলোই কি দেখা পরিমাণ গেছে। খুন, কি হ্যাঁ, পরিমাণ গুম, হ্যাঁ, কি পরিমাণ লুটতরাজ, কি পরিমাণ টাকা পাচার। হ্যাঁ। কিন্তু যে ৪ মাসের হিসাবও যে দিচ্ছে যে এই সময়ে এতটা খুন হয়েছে সেটাও তো খুব নগণ্য না? সবচেয়ে কম টিআইবির যে রিপোর্ট, হুম। তাতে বিগত 100 দিনের যে হিসাব, 10 বছরের হিসাব, সবচেয়ে কম এইবার। আনুপাতিক 600 হিসাবটা দেখেছেন? কতজন যেন। আনুপাতিক হিসাবটা দেখেছেন? ১০ বছর অনুপাতিক বা হিসাবে ১৫ আমি দেখে বছরের হিসাব বলতেছি, বনাম ৪ মাসের 10 হিসাব। বছরের হিসাবে সবসময় 1000-এর উপর ছিল সংখ্যাটা, হুম, এবং এই 4 মাসে সর্বনিম্ন সংখ্যা 633 জন, কত, হ্যাঁ 33 জন সামথিং এরকম। হুম। মানে এটি এটি ৩ মানে ১০০ দিনের হিসাবে সেই আওয়ামী লীগ আমলের ১০০ দিনের হিসাবের চেয়ে কম সংখ্যায়। এটা আপনি দায়িত্ব নিয়ে সবচেয়ে দাবি কম করছেন। সব অবস্থা আমার ইন্টারিমের আমল এবং আওয়ামী লীগের আমল মিলিয়ে সবচেয়ে কম এইবার। কিন্তু কম হইলেও অনেক খুন হচ্ছে, অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, অনেক মবের ঘটনা ঘটছে। এগুলো কমায় আনতে হবে, এগুলোর জন্য আমরা ভয়েস রেস করবো, নাগরিকদের প্রতিবাদ করতে হবে, হুম। সোচ্চার হইতে হবে, এগুলো কমায় আনতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে। জি। একটু মানে ওই যে হরেদরের কথা বলছিলেন যে এখন তো হরেদরের ট্যাগ দিয়ে দেওয়া হতো এর আগে আওয়ামী লীগ আমলে। এখনো কিছু মানে কাহিনী এসব ঘটনা অন্যরকম। আপনি বলছিলেন যে এখন যেমন টিপ পড়বেন, ওয়েস্টার্ন ড্রেস পড়বেন, শাহবাগী আখ্যা দেয়া হবে। এই হরেদরের ব্যাপারগুলো এখনো কেন ঘটে চলছে এটা নিয়েও আপনার একটু বিশ্লেষণ শুনবো। সম্প্রতি একটা বিষয় দেখলাম যে মানে ধরেন নির্বাচনের আগেই আমরা মির্জা ফখরুল ইসলামের আ আ আ মুখে শুনেছিলাম যে ৫ই আগস্টের রাতেও আগে এত উগ্রবাদ দেখা যায় নাই। এখনকার পরিস্থিতিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? ধরেন ব্রাজিল, আর্জেন্টিনার নিয়ে যে রাস্তায় যে নেমে গেছে একদল মানুষ বিশ্বকাপ ফুটবল এই পতাকা টাঙানোকে বদমাইশি আখ্যা দিচ্ছেন মুফতি হারুন ইজহার নামক একজন মুফতি। তিনি বলছেন এবং কালেমা লেখা পতাকা সেটির বিভিন্ন এলাকায় সেটির বিস্তার দেখা যাচ্ছে। আ সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে যে বলা হচ্ছে মানে উর্দুতেও বলা হচ্ছে যে তেরা মেরা রিশতা কে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বক্তব্য আসছে। বায়তুল মোকাররমের সামনে মিছিল দেখা যাচ্ছে। সেখানেও প্ল্যাকার্ডে লেখা আছে সংগীত, গান, নাচ এগুলো বন্ধ করতে হবে। এইরকম এবং সেখানেও মানে ব্রাজিল, আর্জেন্টিনা থাকবে না। মানে শুধুমাত্র বাংলাদেশও থাকবে না। মক্কা মদিনা, তোমার আমার ঠিকানা মক্কা মদিনা। এরকম কথা বলা হচ্ছে। মানে এগুলোকেও আপনি কিভাবে দেখেন? এখানেও কোনো মানে আপনি কি বার্তা পান? এগুলো নিয়ে গত 2 দিন ধরে আলোচনা করছি। এগুলো এখন যেহেতু পতাকা টানানোর একটা মৌসুম, সবাই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, যে যে দেশের খুশি পতাকা টানাচ্ছে। এখানে কিছু কিছু এবং কিছু কিছু দেশের পতাকার মধ্যে তো কালেমা আছে, তো সেই সুযোগে তারা কালেমা টানাচ্ছে, এবং এটা যারা করছে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নাই। এটা বোঝাই যাচ্ছে এটা প্রোপাগান্ডার প্রয়োজনে করা হচ্ছে, এবং পলিটিক্যাল ইউজ অফ রিলিজিয়াস আইডেন্টিটি এটা করা হচ্ছে। এবং এটা এখন এই ধরনের ফ্যানাটিক প্রবণতা বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন সময় থাকে। বাংলাদেশে এটা এর আগেও ছিল, হুম, হ্যাঁ সব আমলেই ছিল, হুম, এটা থাকে। কিন্তু এখন এটাকে যেভাবে একেবারে পার্টিকুলারলি একটা প্রোপাগান্ডা আকারে দেখানো হচ্ছে, এবং এখানে গণঅভ্যুত্থান, যেহেতু আওয়ামী লীগের আমলে একটা ইসলামোফোবিয়া তৈরি করা হয়েছিল,
ফলে সেক্ষেত্রে আপনার এই যারা এই গণঅভ্যুত্থান বা এই পুরো প্রক্রিয়াটাকে পছন্দ করে না, তারা এটাকে একটা জঙ্গিবাদী, উগ্র এবং ইসলামী শক্তির উত্থান হয়েছে বলে ওয়ার এন্ড টেররের যে প্রপাগান্ডা সেভাবে প্রচার আপনি কি করার এটা চেষ্টা পছন্দ করে। করছেন? আবার আপনি কি এটা অন্যদিকে পছন্দ করছেন? আপনি নিজে পছন্দ করছেন? আমি বলি, অন্যদিকে যারা যারা এখানে একটা ডেমোক্রেটিক পলিটিক্সকে ডেভেলপ করার কথা, সেটা বাদ দিয়ে যারা একটা মুসলিম আইডেন্টিটি পলিটিক্স করে ইন দ্য নেম অফ ইসলাম, তাদের ফ্যানাটিসিজমের প্রবণতা বাড়ার কারণে এই যারা এই প্রকল্পটা দেখাইতে চায়, বিশেষ করে আপনি 5 তারিখের পরে যদি ইন্ডিয়াতে দেখেন, প্রচুর প্রপাগান্ডা হয়েছে, এরকম সমস্ত সব সময় মিডিয়াতে দেখানো হয়েছে এখানে আগুন জ্বলতেছে, এখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে, অনেক এরকম গুজব সব ছড়াইছে, সময় হ্যাঁ, কিন্তু হ্যাঁ। দেখানো হচ্ছে, গুজব ছড়ানো হয়েছে। ফলে আবার এখানে যারা ওই ইমোশনকে উস্কাই দিতে চায়, ওই যে তোমার আমার ঠিকানা, হ্যাঁ মক্কা মদিনা, এই ধরনের রেটরিক্যাল কথাবার্তা যারা বলতে চায়, বলে হ্যাঁ এই যে মুসলিম সেন্টিমেন্টকে উস্কে দিয়ে এখানে ডেমোক্রেটিক ধারাকে আন্ডারমাইন করে তাদের পলিটিক্সকে শক্তিশালী করার একটা ইন্ধন তারা করতেছে। তারা কারা? কারণ এইভাবে তো এই ফ্যানাটিক্স গুলো, এবং তারা এটা করার মধ্যে সুফল পায় কারা? সুফল পায় শুভেন্দুর মতো লোকরা, হ্যাঁ বিজেপির যারা হিন্দুত্ববাদী রাজনীতি করে, যারা ইসলামোফোবিয়াটাকে একটা লজিক আকারে ব্যবহার তো করতে চায় ধরেন বাংলাদেশে, জনাব রেজাউল তাদেরই করিম সুবিধা হচ্ছে, রনি, যে তাদের সুবিধার জন্য এগুলি করা হচ্ছে। ধরেন এই যে একটা আওয়ামী লীগ একটা ন্যারেটিভ সবসময় স্থাপন করতে চাইতো, বিশেষ করে আন্তর্জাতিক মহলে, যে তারা ক্ষমতায় না থাকলে এখানে উগ্রবাদ, জঙ্গিবাদের প্রসার ঘটবে। এই বিষয়টা রাইট। তারা প্রচার করার চেষ্টা করতো বিভিন্ন সময়। সেটিরই কি একটা বাস্তবায়নের প্রক্রিয়া দেখা যাচ্ছে কিনা? মানে সেইরকমই একটা বাস্তবতা দেখা যাচ্ছে হ্যাঁ কিনা? ডেফিনেটলি, হ্যাঁ ওইটাই, যেহেতু যেহেতু তাদের প্রচুর টাকা পয়সা আছে এবং দেশে বেকারের সংখ্যা প্রচুর, পতাকা বানাইতে খুব বেশি টাকা লাগে না এবং ফেসবুকে এগুলো প্রচার করা যায়, এই জন্য তারা ওইটাই দেয়। কিন্তু এখানে ওয়ার এন্ড টেররের দিনে দুনিয়া থেকে পৃথিবী বের হয়ে গেছে, হ্যাঁ আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেছে। সো ওয়ার এন্ড টেররের ওই মডেলের ওই প্রপাগান্ডা এখন আর কাজ করবে না, তো এটা কোন মডেল আপনার এবং কাছে মনে এখানে হচ্ছে? ধরেন, ইসলামোফোবিয়াও আর ওয়ার্ক করবে না। হ্যাঁ, তার মানে ইসলামোফোবিয়া ওয়ার্ক করবে না, কিন্তু ওই যে টিপ আর ওয়েস্টার্ন হলে তাকে শাহবাগী বলে সেই ফোবিয়াটা ওয়ার্ক করবে। সেই ফোবিয়ার বিরুদ্ধে আমরা ফাইট করছি, সেই ফোবিয়ার বিরুদ্ধে আমরা কথা বলছি। হুম। এখানে ডেমোক্রেটিক স্পেস যাতে সমুন্নত রাখা যায়, এখানে যাতে যে ফেথ ফ্রিডম নিশ্চিন্তে চর্চা করতে পারে, সেই কাঠামো যাতে বজায় থাকে, সেই জন্য আমরা ফাইট করছি, হুম। সেই জন্য কিন্তু ভয়েস এই রেস করছি, এই আমরা ধরনের কথা ফাইট বলছি। করতে, করতে শিখা অনির্বাণের সেই প্রজ্বলনটা নিভে গেল। সেটি কি আপনারা আমলে নিয়ে আসছেন? মানে সেটা কি তাই নেমে গেছে, হ্যাঁ, শিখা অনির্বাণের ঠিক পর্যন্ত নেবে না, এটা এটা গুজব। আপনি একটু দূরে থাকেন তো, হয়তো টাইমের ইয়ে হয়েছে, এটা গুজব, না, নিবে নাই। আমি কথা বলছিলাম, সেনাবাহিনীর একজন কর্মকর্তার সাথেও কথা বলছিলাম, যিনি ঠিক ওইখানেই কাজ করেন, তার অফিসের পাশেই। হুম। আমি জিজ্ঞাসা করছিলাম। তিনিও আমাকে বলছিলেন যে মোটামুটি ১ মাসের মতো বা ১-১.৫ মাসের মতো সময় ধরে এটা বন্ধ, মানে জ্বলছে না। না, এটা নিয়ে এটা 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 নিবে না, এটা আমরা তো দিক দিয়ে আমরা তো ইউনিভার্সিটি থাকি, যাই। জি। আপনি কবে দেখেছেন শিখা অনির্বাণের মানে প্রজ্বলনটা? সেখানে এটা চলতেছে তো। মানে আপনি শেষ কবে দেখেছেন যে জ্বলছে? আপনি এখনো আপনার এটা চালু আছে। আচ্ছা। মানে আমি গতকালকেও জিজ্ঞেস করছি, আমি আপনি গতকালকে গতকালকেও অ্যাম্বাসেডর দেখেছেন? দিক দিয়ে জিজ্ঞেস করছি, যেটা গতকালকেও গুজব। হুম। গতকালকেও দেখেছেন আপনি যে ওটা আসলে জ্বলছে? মানে যেহেতু আসলেই আমার নিজের চোখে হ্যাঁ দেখবার সুযোগ চলতেছে। নাই, ফলে আপনার কথা বা সেনাবাহিনীর সেই কর্মকর্তার কথা, তাদের কথাই আমাকে বিশ্বাস করতে হয়। আপনাদের কাছে থেকেই সোর্স। ফলে আপনি দেখেছেন যে গতকাল এটা জ্বলছে। হ্যাঁ, আচ্ছা, আপনি দেখেছেন বন্ধ গতকাল। হওয়ার কোনো কারণ নেই, এগুলো প্রপাগান্ডা। এগুলো প্রোপাগান্ডা। জি, যে বিষয়টা আরো একটু আমি আরো হয়তো সেনাবাহিনীর আরো কর্মকর্তাদের সাথেও কথা বলব যে আসলে আ মানে যিনি আমাকে এটা বললেন। সেনাবাহিনীর দায়িত্ব না ইনফ্যাক্ট, হ্যাঁ? জি? এটা সেনাবাহিনীর দায়িত্ব না ইনফ্যাক্ট। কোনটা? মানে শিখা অনির্বাণ জ্বলতেছে না নিপতেছে, হ্যাঁ। এটা দেখার দায়িত্বটা সেনাবাহিনীর না। না, তার দেখার দায়িত্ব হতে হবে না। কিন্তু আপনারও তো দেখার দায়িত্ব না। আপনি দেখেছেন বলে আপনি বলছেন। ওটা সবাই দেখতেছে, হ্যাঁ, ওই দিক দিয়ে এক্সাক্টলি। গেলেই দেখা যায়। সেটাই। ওটাই আমি জানতে চাইছি যে আসলে জ্বলছে কি জ্বলছে না। মানে এটা যদি গুজব হয়, ওই গুজবে তিনিও কেন আমাকে বললেন, আমি হয়তো এখন নামও উল্লেখ করছি না। কিন্তু কেন বললেন সেটিও একটা প্রশ্ন। আমি নিশ্চয়ই এটা নিয়ে দেখব। আ যে আসলেই এমনটি হচ্ছে কিনা। তো আপনার কাছে মনে হচ্ছে যে আগে ছিল। মেইনস্ট্রিম মিডিয়ার খবর দেখলেই বুঝবেন। মেইনস্ট্রিমে তো মানে আগেও অনেক কিছু আসতো না, এখনো অনেক কিছু আসে না। না, মেইনস্ট্রিম মিডিয়া বাংলাদেশে এখনো পর্যন্ত মেইনস্ট্রিম মিডিয়া সেন্সরশিপের মধ্যে আছে, এটা কেউ বলবে না। হুম। কোনো মেইনস্ট্রিম মিডিয়া বলবে না যে তারা সেন্সরশিপের মধ্যে আছে। এটা আগেও তো বলতো না যে সরকারের তারা তরফ থেকে সেন্সরশিপ এর মধ্যে আছে। আগে বলতো, না, আগে এখন বলতো এসে অনেক বলে কথা আগে বলা ছিল। যাচ্ছে না, হুম, বলতে পারছে না। হুম। না, নো এখনো নো, এখনো কোথায় কোন মেইনস্ট্রিম মিডিয়া সাংবাদিক, স্বাধীন হলো? আপনি আওয়ামীপন্থী সাংবাদিকরা যেইভাবে আওয়ামী লীগের ব্যাপারে প্রপাগান্ডা চালায় গণঅভ্যুত্থানের পরে, অকল্পনীয়। হুম, ফেথ ফ্রিডম মানে বাক স্বাধীনতা এত চরমে,
এত চরমে যে আপনার সমস্ত রকম আওয়ামী সাংবাদিক যারা যারা এখনো পর্যন্ত আপনার নিজেদের মতামত ব্যক্ত করতে চায়, ওপেনলি ব্যক্ত করছে, কথা বলছে, টকশোতে যাচ্ছে, আওয়ামী পন্থী হিসেবে পরিচিত যারা কারা? যাচ্ছে, পালাই গেছে নিজ দায়িত্বে, তাদের ব্যাপার আলাদা, যারা জেলে আছে তাদের ব্যাপার আলাদা, যারা আছে তারা তো কথা বলছে। মানে আপনি কাদেরকে মিন করছেন? আমি নাম নিচ্ছি না, কিন্তু আওয়ামী পন্থী হিসেবে যারা পরিচিত তারা তো কথা বলছে, আচ্ছা, অনেক লোকই আছে কথা বলছে। তো তখনও তো বিভিন্ন বিএনপি পন্থী হিসেবে যারা পরিচিত তারা কথা বলতো, মানে কথা তো বলতোই, মানে যদি বলি আওয়ামী লীগ আমলে বলতো। কথা বলতো, পরিণতিও ভোগ করতে হইতো, হ্যাঁ কথা বলতো। এবং এখানে তো এখন বললাম হচ্ছে একটা না, গণঅভ্যুত্থানের পরে এই জায়গায় যদি বিএনপি আওয়ামী লীগ হইতো, হুম, একটা গণঅভ্যুত্থানের পরে, তখন তো কোনো গণঅভ্যুত্থান হয়নি, বিএনপি বিএনপি ডেমোক্রেসির পক্ষে কথা বলছিল, মানবাধিকারের পক্ষে কথা বলছিল। হুম, তারপরও তাদের যে পরিমাণ মূল্য দিতে হয়েছে এবং যে পরিমাণ ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, বিএনপির পক্ষে কথা বলতো কোনো বুদ্ধিজীবী তো কথা বলতো না, বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা কথা বলতো, যারা রাজনীতি করতো তারা কথা বলতো। বিএনপির পক্ষে বুদ্ধিজীবী কথা বলতো কে? পিয়াস করিম ছাড়া। পিয়াস করিম তো মারা গেছে সে কতদিন, না তারপরে কোনো ধরেন বুদ্ধিজীবী বিএনপির পক্ষে তখনও কথা বলতো? গোলাম মর্তুজা কথা বলতেন, গণমাধ্যমে মোস্তফা ফিরোজ কথা গোলাম বলতেন, মোর্তজা তখন বিএনপির শওকত কেউ? মাহমুদ কথা বলতেন। গোলাম মোর্তজা বিএনপির কেউ? জাহেদ 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 ডাক্তার জাহেদ বিএনপির কেউ? হুম, এখন তখন তো যে কথা বিএনপি, বলতো তারা এখন তো গণমাধ্যমে, বিএনপি। এখন তো বিএনপির ক্যাবিনেটে গেছে। সেটা আমি বলছি, যখন তারা কথা বলতো টকশোতে, বিএনপির হয়ে কথা বলতো কেউ? মানে বিএনপির হয়ে তো বিএনপির আর কোনো বুদ্ধিজীবী ছিল না। না, এখনো তো একদম আওয়ামী লীগের হয়ে আর কেউ কথা বলে না। আওয়ামী লীগের নানান একদম ইভেন্টকে তারা আওয়ামী লীগের সাপোর্ট হয়ে করে। কথা বলে। যেমন তারা তারা বিগত আমলে বঙ্গবন্ধু পূজা করতো, বিগত আমলে হাসিনা পূজা করতো, এই রেকর্ড আছে তাদের, তারপরেও তারা কথা বলে। হুম, কিন্তু মুর্তজা বিএনপি পূজা করছে, না, জাহেদ জাহেদ ডাক্তার জাহেদ, না, না। জিয়া রহমান পূজা করছে, একটা রেকর্ড দেখাইতে পারবেন? জিয়াউর রহমান পূজা তো বিএনপির মধ্যেও করে না। আ মানে সেটা তো ঠিকই। কিন্তু প্রচুর লোক করে বিএনপির মধ্যে জিয়া রহমান পূজা, কেন করবে না? আচ্ছা, কারা করে এত জেনে? বিএনপি যারা রাজনীতি করে, হুম। জিয়ার সৈনিক, জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত এখনো না, জিয়া হাজার হত্যার হাজার লোক আছে। বিচারটাও বিএনপি করে নাই। ফলে বিএনপিতে কিসের এমন জিয়াউর রহমানের পূজা করবে? না, জিয়া হত্যার বিচার বিএনপি করে নাই। জিয়া হত্যার বিচারের প্রেক্ষাপট আলাদা, সেটা এরশাদ নিজে ডিস্টর্শন করছে। হুম, জিয়া হত্যার পরে সিনারিও তো আমরা জানি, কিভাবে এরশাদ ক্ষমতা নিল, নিয়ে কি করলো। হুম। সেই 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 সিচুয়েশন তো এরশাদই নষ্ট করে দিয়ে গেছে। তারপরে আর হতো না? বিচার করা সম্ভব ছিল না? তারপরে কি প্রতিহিংসা হইতো? প্রতিহিংসা রাজনীতি করতে পারতো হাসিনার মতো। না কেন? একটা নাম তো বিচার হবে আসতে না তাই বলে মন মতো ঝুলাই দিতে পারতো। হত্যাকাণ্ড হলো তার বিচার হবে না? নাম তো বিচার আসতে করতে ঝুলাই গেলে ঝুলাই প্রতিহিংসা কেন আপনি, হবে? বিচার তো এক জিনিস আর প্রতিশোধ আরেকটা জিনিস। তো বিচারটাই এরশাদ হলো না কেন? যেভাবে বিচারটাই হলো না কেন? বিচারটার পরিবেশ এরশাদ ধ্বংস করে দিচ্ছে। তারপরে যেটা হইতো সেটা প্রতিশোধ নেওয়া হইতো, সে প্রতিশোধ নিয়ে কোনো ফায়দা হইতো না। বিচারের এবং পরিবেশ বেগম জিয়া কখনো ধ্বংস প্রতিশোধের হতে পারে না। রাজনীতির দিকে বিচারের যায় নাই। পরিবেশ কেন ধ্বংস হবে? এখনো বিচার হতে পারে। বিচার বিচারের পরিবেশটা এরশাদ এরশাদ যখন মিসট্রায়াল করার মধ্য দিয়ে, আপনি এটা জানেন, এটা লম্বা ইতিহাস। হুম। সেই তারপরে ট্রায়ালকেই আসলে মিসট্রায়াল বিচারের ঘোষণা করতে সুযোগ পারে তো আদালত। পারে না? পারে তো। সেই ট্রায়ালকে তো করছিল তো। আর এরশাদকে জেলে নেয় নাই? হুম। এরশাদকে জেলে নেওয়া হয় নাই? বিচার একদম করে নাই তা তো না, যতটুকু সম্ভব হয়েছে না, করছে। জিয়াউর রহমান কে হত্যাকাণ্ডের বলছে বিচার হয় বিচার নাই। করে নাই? আর জিয়া রহমান হত্যাকারী কারা, হত্যাকাণ্ডের বিচার হয় নাই? পানিশমেন্ট কাউকে হয় নাই না। জিয়া রহমানের হত্যাকারীর বিচার হয় না, নাই? সাধারণ একজনকেও জেলে নেওয়া হয় নাই? আদালতে হয় নাই তো। হাসিনার স্টাইলে হয় নাই, হুম। হাসিনার মডেলে হয় নাই, সবাই ফাঁসি দেওয়া হয় নাই। বেগম জিয়া এসে হাসিনার মডেলে জিয়া রহমানের বিচার করে নাই, কিন্তু বিচার এরশাদ জেলে ছিল না? কিন্তু সেটা কি এরশাদকে জিয়াউর জেলে রহমানের নেওয়া হয় নাই? হত্যাকারী হিসেবে যে এরশাদ জেলে ছিলেন? জিয়া রহমান হত্যাকারী চার্জশিটে নাম ছিল না এরশাদের? বিচারটা তো হয় নাই। আদালতে একটা বিচার প্রক্রিয়া তো কে আছে। বলছে বিচার হয় না? আদালতের বিচার প্রক্রিয়াতে যেতে বিচার, হবে। হ্যাঁ, বিচার প্রক্রিয়া হয় না। বিচার তাহলে কি জুলাই দিত এরশাদকে, বিচার শেষ না করেই, হাসিনার মতো? জিয়া সেটা তো রহমান কেউ বলছে না। হত্যাকাণ্ডের কিন্তু বিচার বিচারটা তো ইনিশিয়েটিভ শেষ বিএনপি করতে হবে। নিয়েছে, এটা আপনার পছন্দ না হোক, আওয়ামী লীগের পছন্দ না হোক, বা অন্য কারো পছন্দ না হোক, হুম। বিএনপি নিয়েছে বিএনপির মতো করে, এবং যতখানি সম্ভব বিএনপির হয়েছে মতো করা করে নিলে হয়েছে। তো হবে না। বিএনপির মতো করে কেন হবে? এটা একটা আদালতের বিএনপির ব্যাপার, মতো করে মানে আইনি কি? ভাবে হবে। বিএনপির মতো করে, বিএনপির যে স্ট্যান্ডার্ড, বিএনপির যে একটা ডেমোক্রেটিক ভ্যালুজ, সেই আইনের শাসন যতখানি অ্যালাউ করছে ততখানি করতে পারছে। আইনের শাসনের বাইরে তো, আদালতের বাইরে তো তার নির্বাহী ক্ষমতা দিয়ে কিছু করার এখতিয়ার নেই, সেই প্রশ্নটাই করার করছিলাম যে সুযোগ নেই। আদালতের প্রক্রিয়ার মাধ্যমেই হয় নাই। আদালতের প্রক্রিয়ার মাধ্যমেই হ্যাঁ, বিচার আদালতে কার্যটা কে বলছে সম্পন্ন হয় হয় নাই? নাই। আপনি, আচ্ছা, জিয়া রহমান হত্যা মামলা নিয়ে আপনি একদিন আলাদা শো করেন, না, আমি আপনাকে দেখাবো যে আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপি জিয়া তার হত্যা সর্বোচ্চ মামলার বিচার চেষ্টা হয়েছে। করছে। আপনি এটাই বলছেন জিয়া হত্যা মামলার বিচার হয়েছে। জিয়া হত্যা মামলার আদালতের প্রক্রিয়া বিচারের সর্বোচ্চ চেষ্টা বিএনপি করছে, কেন করবে না বিএনপি?
কেন করবে না সেটা তো বিএনপি না জানি না, করার তো কোনো কারণ নেই। সেটা তো জানি না আসলে হ্যাঁ, কেন করবে না, বিএনপি কিন্তু করছে, কিন্তু কনসিকুয়েন্স বা শেষ আদালতের পর্যন্ত হচ্ছে এখতিয়ারের বাইরে গিয়ে নির্বাহী ক্ষমতা ব্যবহার করে হাসিনা স্টাইলে ফাঁসি দেওয়া। হ্যাঁ, আমার শত্রু মনে করে আচ্ছা জিয়া রহমান হত্যার সাথে ওর নাম পাওয়া গেছে, আচ্ছা ফাঁসি দাও, ধরো ব্যাপকভাবে, এই জিনিসগুলো বিএনপি করে নাই। জি, এটা বেগম জিয়ার স্ট্যান্ডার্ড না। যার নাম পাওয়া যায় না তার ধরে ফাঁসি দাও এটা তো না, কিন্তু যার নাম পাওয়া যেতে পারতো, তিনি মৃত হোক জীবিত হোক, তাদেরকে তো বিচারের আওতাধীন করা যেত সাধারণ ট্রাইব্যুনাল, মানে আইনের শাসনের কথা আপনি সেই বলছেন। উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিচারের প্রক্রিয়া আদালত যতখানি এলাও করে ততখানি শাস্তি হয়েছে কিছু কিছু লোকের। হুম। পরবর্তী সময়ে হাসিনার আমলে আইসা দেখবেন তাদেরকে তো জিয়া অনেককে মুক্তি হত্যাকাণ্ডের দেওয়া বিচার হয়েছে। আদালতে হয় নাই, জিয়া হত্যাকাণ্ডের বিচার আদালতে হয় নাই, এটাই একদম মানে হয় নাই, এটা নিয়ে জিয়া হত্যাকাণ্ডের বিচার এরশাদ নষ্ট করে দিয়েছে, এটা তো আগেই বললাম আমি। তারপরে বেগম খালেদা জিয়ার আমলে অনেককে অ্যারেস্ট করা হয়েছে, সব হত্যাকাণ্ডের বিচারই অনেককে কোনো না অ্যারেস্ট কোনো করা হয়েছে। সময় নষ্ট হয়, কিন্তু তারপরেও বিচারটা তো করাই যায়, মানে বিচার আইনি প্রক্রিয়ায় আগানোই যায়। যাই হোক, এই আলোচনা বিচার আইনি প্রক্রিয়ায় বিচার এটা হয়েছে, এবং এবং এই বিচারটাকে যেহেতু এটা এরশাদ এই বিচারটাকে একটা মিলিটারি ট্রায়ালের মধ্য দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়া, এটার যে আপনার ফিজিবিলিটি ছিল এটাকে সে যেহেতু নষ্ট করছে, ফলে এটাকে ওইভাবে বিচার করার সুযোগ ছিল না আর। জি, এটা আপনার বক্তব্য স্পষ্ট। এবং জিয়া হত্যার সাথে তাহলে তো হাসিনারও ধরা উচিত ছিল। হাসিনা আসার পরপরই জিয়া রহমান যেহেতু হত্যা হলো, তাহলে প্রথমত হাসিনার ধরা উচিত যদি ছিল। যুক্ত থাকে অবশ্যই ধরা উচিত ছিল। যদি হাসিনার স্টাইলে হয়, হাসিনার স্টাইলে যদি বিচার করতে হইতো বেগম খালেদা জিয়াকে, হাসিনার তাহলে স্টাইল কেন, হাসিনাকে ধরা দরকার হাসিনার ছিল। স্টাইলে কেন হবে, কারো স্টাইলে কেন হবে? আদালতে নিয়মিত একটা প্রক্রিয়া হ্যাঁ, থাকবে আদালতের বিচারের। স্টাইলে, আদালতের স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেহেতু বেশিরভাগ সন্দেহজনক আসামিকে যে এরশাদ মিসট্রায়ালের মাধ্যমে হোক যেমনি হোক তার নিজের সুবিধার কারণে হোক এটা একটা কইরা ফেলছে, ফলে আদালতেরও খুব বেশি রেনে আগানোর সুযোগ ছিল না। কিন্তু বিএনপি যে চেষ্টা করে নাই, বিএনপি যে উদ্যোগ নেয় নাই, এই যে আওয়ামী বয়ান, এটা সত্য না। জি, এটা আওয়ামী বয়ান কেন হবে? মানে বিচারটা আদালতের দ্বারা হওয়ার এটা কথা ছিল। আওয়ামী লীগের বহু লোকের কাছে আমরা শুনছি তাই যে বলে আওয়ামী বয়ান যখন হবে? বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ হত্যার আওয়ামী লীগ বিচারের কথা বলে, তোমরা মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের বহু লোকের কাছ থেকে আপনি শুনছেন। সেটা মুক্তিযুদ্ধের কি সাথে আওয়ামীর কি? এককভাবে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের অর্জন, এটা একদমই আওয়ামী তাই, লীগের কোনো দলীয় অর্জন একদমই না। তাই। কিন্তু মুখে তো শোনা যেত আওয়ামী শোনেন, লীগের, তাই তো না? এবং বিচারের ক্ষেত্রে যখন বলা হয় যে শেখ মুজিবুর রহমানের বিচার যেভাবে করছে হাসিনা, মানে একটা পলিটিক্যাল ট্রায়ালের মতো করে, সেই স্ট্যান্ডার্ডে বিএনপি কে নেওয়ার চেষ্টা আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বহুদিন ধরে করতেছে। সেই জন্য বললাম যে এটা আওয়ামী বয়ান, জি, কিন্তু আপনাকে বলিনি। কোনো স্ট্যান্ডার্ডে আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষ হয় না, এটা হচ্ছে ফুল স্টপ। আমি একটু এই আলোচনায়ও যাই যে সংসদের বাজেট অধিবেশনে আমি শুরু করছিলাম সংসদের অধিবেশন দিয়ে। আপনি জামাতের কথাও বলছিলেন, জামাতকে নিয়ে আওয়ামী লীগের সম্পৃক্ততা, বিএনপির সম্পৃক্ততা সেই বিষয়ে আলোচনা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ৭১ এর ভূমিকা প্রসঙ্গে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সংসদেই বলেছেন এবং এনসিপিকে নিয়ে মন্তব্য করেছেন যে তারা এমন একটা দলের সঙ্গে জোট করেছে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। আমি আশা করব এনসিপি তাদের রাজনীতিটা আরো পরিষ্কার করে সামনের দিকে আগাবে। মানে এই প্রশ্নটা একটু আপনার কাছে কেমন মনে হয় এই বক্তব্যটা? যখন তারাই আসলে বিএনপি জামাতের সাথে জোট করে রাজনীতি করেছে, এখন এনসিপিকে কেন এই উপদেশ দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আপনার এই প্রশ্নটা কিন্তু, এই প্রশ্নের জবাবটা এনসিপিও বিএনপি কে করছে, হুম, বিএনপির কাছে চাইছে হুম, হুম, যে আপনারা যখন জোট করলেন তখন বৈধ ছিল, হুম, হুম, এখন আমরা জোট করছি, জামাত এখন ইয়া হয়ে গেছে। এখানে গণ অভ্যুত্থান মিসিং, হুম, বোধ প্রশ্নের মধ্যে গণ অভ্যুত্থান মিসিং। হুম, বিএনপি জামাতের সাথে জোট করছিল আওয়ামী লীগের মতো একটা ব্রুটাল ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করার জন্য, এবং ৭১ এটা যাই নাই, এবং এর জন্য বিএনপি কে ড্যামারেজ কম দিতে হয়নি, হুম, এই জন্য বিএনপি কে কম ক্ষতিগ্রস্ত হইতে হয়নি। হুম, হুম, সেই ক্ষতি এবং সেই লস এগুলো সবকিছু মেনে নিয়ে বিএনপি কে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেকে দল ছেড়ে চলে গেছে, হুম, যেমন কর্নেল অলি সাহেব কিন্তু এই প্রশ্নে দল ছেড়ে চলে গেছিল, এখন পরে সে নিজেই জামাতের জোটে চলে হুম, গেছে। হুম। এটা আর কি লীলা খেলা আর কি, যাই হোক। তো ফলে এইখানে বুঝতে হবে তখন আওয়ামী লীগ ছিল এবং তখন জোট করা একটা আওয়ামী লীগের মতো একটা পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করার জন্য জামাতের সাথে জোট করা, আর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত হওয়ার পরে এখানে গণতন্ত্র বিকাশের স্বার্থে গণঅভ্যুত্থানের অন্যতম সামনের সারির শক্তি যারা একটা দল গঠন করলো, তাদের এটা প্রয়োজন ছিল কিনা, প্রশ্নটা কোয়ালিটেটিভলি আলাদা। না, তখনও একটা হ্যাঁ, প্রশ্নটা গণতান্ত্রিক কোয়ালিটেটিভলি আলাদা। নির্বাচন হতো। যখন বিএনপি জামাত জোট করেছিল, তখনও একটা নির্বাচন হতো। তার মধ্যে অনেক সূক্ষ্ম স্থূল কারচুপির কথা শোনা যেত। কিন্তু কারচুপি ছাড়াও একটা নির্বাচন হতো যেটা মোটা দাগে গ্রহণযোগ্য হতো। তখন তো আসলে বিএনপি জামাত জোট করেছে, নির্বাচনে জোট করেছে। তখন বিএনপি জামাত জোট করছে, এটাতে বললাম সেটা একটা আওয়ামী লীগ এর মতো একটা ব্রুটাল ফোর্স, সেটাকে তখন কেন মোকাবেলার আওয়ামী লীগকে বাস্তবতার এত মধ্যে। ব্রুটাল আপনার মনে হলো? তখন তো গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ নির্বাচিত হতো বা বিএনপি নির্বাচিত হতো। আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন না, আওয়ামী লীগ হ্যাঁ। ব্রুটাল তো শুরু থেকেই, তার তার মধ্যে ব্রুটাল ক্যারেক্টার যারা পলিটিক্স করে,
সেটা তো তারা শুরু থেকে বুঝতে পারতো। তো তার বিশাল ভোট ব্রুটালিটি ব্যাংক শো ছিল, করছে। তার তো বিশাল ভোট ব্যাংক ছিল, ভোটেই তো তারা জিততো। ব্রুটালি ফোর্সটা তো আরে ভোটেই বাবা, জিততো। তার বিশাল ভোট ব্যাংক ছিল, সেই জন্য তাকে হারানোর জন্য। যার কম ভোট ব্যাংক আছে তার সাথে এলাই আমি করবো না? তখন সেটা জায়েজ হয়ে যায়। এখন এনসিপি যদি সেই মানে জায়েজ হওয়ার জন্য তারা ভোট হ্যাঁ, পাওয়ার জন্য তখন এলাইটা জায়েজ করে। হয়, কারণ হইলো তখন আওয়ামী লীগকে মোকাবেলায় উদ্দেশ্য ছিল। কিন্তু যেখানে গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ পরাজিত, এখানে গণতন্ত্র বিকাশের একটা সুবর্ণ সুযোগ আছে। সেখানে এরকম একটা পরীক্ষিত ৭১-এর প্রশ্ন আছে যাদের ব্যাপারে, সেরকম একটা শক্তিকে টানার ধরেন আপনার জনাব লাইবিলিটি তো রেজাউল করিম রনি, এনসিপির নেওয়ার দরকার ছিল তখন না। যারা ৭১ ভূমিকা আমি বলি, রেখেছিল, সেই লাইবিলিটির কারণে, হ্যাঁ, আমার শেষ করতে দেন, সেই লাইবিলিটির কারণে বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি কে অনেক দায় নিতে হয়েছে, বিএনপি কে অনেক 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 আপনার অপবাদ নিতে হয়েছে। সেই ক্ষতি তো বিএনপি করছে। তার মানে কি সেই এরকম ক্ষতিটা যে নিজে শিক্ষা পেয়ে এনসিপি কেন আরেকজনকে শিক্ষা করবে? দিচ্ছে, মানে নিজে শিক্ষা পেয়েছে যে আমি অনেক ভুল হয়ে গেছে, ফলে তোমরা এই ভুল হ্যাঁ, করো না, এরকম। তো রাইট। বিএনপি কি এটা আমি তো স্বীকার আমার করবে? আমি মানে বিএনপি যেমন দাবি করে যে জামায়াতের স্বীকার করা উচিত ৭১-এর মানে ভুল বা ৭১-এর অবদান, বিএনপিরও কি স্বীকার করা উচিত যে জামাতের সাথে জোট করা তাদের ভুল ছিল? বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা বলে নাই যে দুধ কলা দিয়ে কালসাপ পুষছি আমরা। মানে এটা আনুষ্ঠানিকভাবে করা উচিত কিনা? জামাতও তো একাধিকবার নানানভাবে নানান কিছু বলেছে বিভিন্ন নেতারা। আরে বাবা, ৭১ নানাভাবে বলার বিষয়টা না, বিষয়টা হলো তারা তো বারবার অনেক গুরুত্বপূর্ণ নেতা, হুম। ইভেন পিএম নিজে পর্যন্ত বলছে যে তাদের বিশ্বাস করা যায় না, অবিশ্বস্ত ক্যারেক্টার, হুম। তারা অতীতের অবদান ভুলে সেটা তো গেছে। এখন বলছে, তখন তো বলে নাই যখন ৪ দলীয় জোট ছিল। আর ভাই এগুলো নিয়ে বারবার কথা বলছে। জামাতের যে বিশ্বাসঘাতক চরিত্র, জামাতের যে মুনাফিকি চরিত্র, এটা কি ৪ মুনাফিক দলীয় কথাটা জোটের কই সময় থেকে বলেছিল? আসলো? ২০০১ এর যখন সরকারে ছিল তখন কি বলছিল এই কথাগুলো? আপনি তো প্রশ্নটাকে মেনুবারিং করছেন। আমরা তো ৪ দলীয় জোটের সময় কথা বলছি না, আমরা গণঅভ্যুত্থানের পরের কথা বলছি। হ্যাঁ। যখন বিরোধী দল জামাত, হুম। তখন কি জামাত বিরোধী দল ছিল? কিন্তু তখন তো জোটে ছিল। মানে ওই যে সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি, ঐরকম একটা নো নো, বিষয়। ওই যে আওয়ামী লীগ, আপনার আলোচনা থেকে দুইটা পয়েন্ট মিসিং। এক হইলো আওয়ামী লীগ, আর একটা হলো আওয়ামী বিহীন গণ অভ্যুত্থানের পরের সময়। হুম। টাইম খুব গুরুত্বপূর্ণ, টাইম এন্ড স্পেস পলিটিক্সে খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকলে সঙ্গী অবশ্যই। যখন আওয়ামী লীগকে মোকাবেলা, দেখেন ফ্যাসিবাদের প্রশ্নে বাংলাদেশে যখন আপনার এখানে ২৪-এ হাসিনা যখন ইলেকশন করলো, এই ১৮ ইলেকশনের পরের থেকে এখানে যুগপৎ আন্দোলনে যখন দলগুলো গেল, দল মত নির্বিশেষে, ডান বাম ইসলামী সমস্ত শক্তি নির্বিশেষে বাংলাদেশের প্রশ্ন ছিল দুইটা। এক, আপনি ফ্যাসিবাদের পক্ষে না বিপক্ষে? ইনু মেননরা ফ্যাসিবাদের পক্ষে গেল, আজকে জেলে। হুম। জুনায়েদ সাকি সহ, সাইফুল হক সহ অন্যান্য বাম ফ্যাসিবাদের বিপক্ষে গেল, যে কারণে আজকে কেউ কেউ সংসদে এমপি মন্ত্রী। তো বাংলাদেশে প্রশ্নটা ছিল কখন থেকে ভোট আওয়ামী লীগ হওয়ার ফ্যাসিবাদী? আওয়ামী কখন লীগের, থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট? আওয়ামী লীগ ফ্যাসিবাদী তার চিন্তার দিক থেকে সেই মুজিবের আমল থেকে, বাকশালের সময় থেকে, তো চিন্তার এই দিক থেকে। ফ্যাসিস্টকে যদি এবং এতবার সরকার গঠন করার জন্য জনগণ এত বিপুল ভোট দিতে পারে, তাহলে আমাদের এত আপত্তি কেন? জনগণ বিপুল ভোট দিছে দেখে তো জনগণ আবার রুখা দিছে, জনগণের জন্য জীবন দিয়ে কাফারা দিছে ২৪-এ। এবারে এর জন্য জনগণের হাতে আর অপশনই ছাড়া হয় নাই। একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নির্বাহী আদেশে ব্যাপক। জনগণই তো অপশন দিছে বাবা, জনগণই তো বুকের রক্ত দিয়ে আওয়ামী লীগের ব্যাপারে রায়টা দিছে। এই রায়টা তো বিএনপি জামাত জি। দলীয় ভাবে দেয় নাই। হুম। এখানে কি বিএনপি জামাতের নামে কোনো গণ অভ্যুত্থান হয়েছে? হুম। না, মানে জনগণ বুকের রক্ত দিয়ে ৭১-এ দিলে রায়টা সেটা বিএনপি জামাত দিবে কেন? জনগণ দিয়েছে। জি। ৭১-এর অবদান তো আওয়ামী লীগের না, বাংলাদেশের জনগণের। ৭১-এর সাথে আওয়ামী লীগের সম্পর্ক কোথায়? কোনো সম্পর্ক নেই। এটা ৭১-কে আওয়ামী লীগের বাপদাদার না, না, কেনা না, সম্পত্তি সেই নাকি? প্রসঙ্গ বলছি না। আমি ২৫ জামাতের তারিখে প্রসঙ্গ যে বলছি। যে আওয়ামী লোক লীগের বলে প্রসঙ্গ নাকে বলছি না। তেল দিয়ে ঘুমা, হ্যাঁ, আপনি ৭১ নিয়ে কথা, আওয়ামী লীগ এবং ৭১ নিয়ে কথা বললে ওই সময় আওয়ামী লীগের বড় বড় নেতা এবং ৭১-এ মুক্তিযুদ্ধের শহীদদের লিস্ট মিলাইয়া দেখবেন। মুক্তিযোদ্ধার আওয়ামী লীগের যে গুণগান, এটা বের হয়ে যাবে তখনই। ফর্দটা নিয়ে বসবেন। আওয়ামী লীগের ওই সময় বড় বড় নেতা, মুক্তিযুদ্ধ শহীদদের তালিকা। বাংলাদেশের মানুষ বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করছে। এবং নিশ্চয়ই। জিয়া রহমানের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নাই তো। স্বাধীনতার ঘোষণা দেওয়া শুধু না, নিজের রণাঙ্গনে থেকে কৃষক শ্রমিকদেরকে ট্রেন আপ করে দুইটা ফ্রন্টের যুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করছে। জি, জি। একদম বাস্তবতা, একদম বাস্তবতা আপনি বললেন। কিন্তু মানে সেই বাস্তবতার মধ্যে যেখানে আবার একজন বলতেছে নাকে তেল দিয়ে ঘুমা, বইলা সে পাকিস্তানের। হুম। জি, যা হোক এই প্রসঙ্গে আর অনেক ইতিহাসের আলাপে গেলে আর লম্বা আলাপ। নাই বা গেলাম জি। ইতিহাসের আলোচনা। একদম শেষ প্রসঙ্গ যে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলছেন, টিআইবির সেই প্রতিবেদনকেই রেফার করে বলছেন যে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় এবং তাদেরকে মানে দুর্নীতি তদন্তের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন। এটা কি আসলে কথার কথা নাকি এটার একটা বাস্তবতা হবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, কারণ ডেফিনেটলি এটা আমিও দাবি জানাই। হুম, হুম। হ্যাঁ, দাবি তো আমিও জানাই। দাবি জানাই দাবি এটা দাবি তো তদন্ত হইতে জানাই। হবে। এবং বিগত আমলে প্রধানমন্ত্রীর যিনি এখন মুখ্য সচিব, তিনি অন্তর্বর্তী সরকারের সময় বলেছিলেন ৮ জন উপদেষ্টার নামে সুনির্দিষ্ট প্রমাণ আছে দুর্নীতির তার কাছে।
হয় নাই, এটা নিয়ে কোনো তদন্ত তখনও হয় নাই, এখনো হয় নাই। এখন তো তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেই সময় বলা হয়েছিল যে হ্যাঁ, চাঁদাবাজি হয়েছে শাম্মী আক্তারের বাসায়। চাঁদাবাজির ঘটনায় যিনি গ্রেপ্তার হলেন তিনি সরাসরি অভিযোগ করলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখানে মূল সম্পৃক্ত। কিন্তু কোথাকার হাঁসের মাংস কি ওয়েস্টিন এগুলো কথাবার্তা দিয়ে ওগুলো চলে গেল। মানে তদন্ত তো তখনও হলো না, এখন পর্যন্ত কিছু হয় না। এখনো কি কথার কথা নাকি আসলে হবে কিছু? এটা কথার কথা কিনে এটা আমরা সামনে দেখব। এবং এটা হলো শুধু অন্তর্বর্তীকালীন সময় না, বিগত আমল থেকে যে সমস্ত দুর্নীতিগুলো হয়ে আসছে এবং আমলাতন্ত্রের কাঠামোর মধ্যে শুধু পলিটিশিয়ানদের আমরা দেখি, বেগম পাড়ায় শুধু আমরা আওয়ামী লীগের লোকজনকে দেখি, কিন্তু যে সমস্ত সচিব, যে সমস্ত উপসচিব, যে সমস্ত প্রতিষ্ঠানের ডিরেক্টর, সাংবিধানিক দায়িত্বে থাকা যারা, তারা কি পরিমাণ সম্পদ পাচার করছে, বেগম পাড়ায় তারা কি পরিমাণ বাড়ি করছে, সেই বিষয়গুলো নিয়ে তো কথা হয় না। সেগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত, কথা বলা উচিত এবং সেগুলোকে বিচারের তৎকালীন আওতায় মন্ত্রী আনা উচিত। কিন্তু আরেকটা বলেছিলেন জিনিস যে এখানে, সরকারি কর্মকর্তারাই বেশি বেগমপাড়ায়। রাইট, এবং সেখানে আপনার দেখেন, সেখানে আরেকটা জিনিস হলো, এখানে দেখেন পলিটিক্যাল স্পেকট্রামে একটা জিনিস তৈরি হচ্ছে, জামাতের ৭১-এর ভূমিকা নিয়ে আমরা সবাই জানি, এটা বাংলাদেশের ইতিহাসে মেমোরিতে চিরদিন অক্ষয় হয়ে থাকবে যে তারা এন্টি বাংলাদেশ পজিশন নিছিল, তারা এন্টি নেশন এবং প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্স করে, এটা আমি বহু আগে থেকে বলে আসতেছি। কিন্তু জামাত খারাপ এবং এই কারণে আওয়ামী লীগ ভালো হয়ে যাবে না, নিশ্চয়ই। এবং কিন্তু জামাতের আওয়ামী এই লীগ খারাপ পলিটিক্যাল এই ট্যাবুকে কারণে যদি ব্যবহার জামাত করে ভালো হতে পারে। আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করার চেষ্টা করছে বিগত দিন, হ্যাঁ, আগামী বাংলাদেশে আওয়ামী লীগের জন্য সেই সুযোগ আর হবে না। আওয়ামী লীগ জামাত খারাপ হলে যতই খারাপ হোক, আওয়ামী লীগ, হ্যাঁ, সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। কিন্তু এখানে ডেমোক্রেটিক পলিটিক্স এর শত্রু বাংলাদেশ, শুধু বাংলাদেশের ডেমোক্রেটিক পলিটিক্সের শত্রু আওয়ামী লীগ, শুধু নিজে আওয়ামী লীগ একা শত্রু না, সে এখানে বিদেশি শক্তিকে ডাইকে আনে বাংলাদেশের মানুষকে অসহায় করার জন্য। এইবারও সে গণঅভ্যুত্থানে যদি, অনেক বিদেশি শক্তির কথা শোনা যায় তো। হ্যাঁ, গণঅভ্যুত্থানে অনেক বিদেশি শক্তির কথা শোনা যায়, এটা শোনা যাবে আজীবন, কোনো সমস্যা নাই। তারাই আওয়ামী বলেন লীগের ডিপ কাজই স্টেট, হলো ন্যারেটিভ তৈরি তারাই করা। বলেন না, তা আওয়ামী লীগ হুম, কেন বলছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন ডিপ স্টেটের কথা, ফরহাদ মাসার বলেছেন হ্যাঁ। আমেরিকার ভূমিকার কথা। আওয়ামী লীগ কোথায় বলছে? আওয়ামী লীগ তো ডিপ বলবেই, স্টেট, আওয়ামী লীগ ডিপ তো স্টেটের থাকলেও কথাটা বলবে, যারা না বলছে থাকলেও তারা বলবে। নিজেরা ডিপ স্টেট, তারা যারা ডিপ স্টেটের কথা বলছে তারা তো ক্ষমতায় ছিল, তারা তো ক্ষমতায় ছিল। এখানে এখানে কোনো ডিপ স্টেট তো শহীদ হয় নাই। এখানে জাতিসংঘের রিপোর্টে যে ১৪ জন শহীদ, সেখানে কি ডিপ স্টেট শহীদ হয়েছিল? এখানে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে নাইমে আসছিল গণ অভ্যুত্থানের সময়, এটা কি ডিপ স্টেট, কিন্তু এটা আওয়ামী ডিপ লীগের স্টেটের বয়ান হলো কারণে কি নাইমে করে, আসছিল? সেটাই আর কি আমি প্রশ্ন করছিলাম। এটা তো আসলে যারা গণ অভ্যুত্থানের শীর্ষ নেতা তাদের মুখ থেকে শোনা যায়। ফলে প্রশ্নটা তো আসেই যে হ্যাঁ, তারা জানে, তারা এখানে ডিপ স্টেটের যদি কোনো অংশ, তারা ডিপ স্টেটের অংশ, হুম, তাহলে একই সাথে তারা ক্ষমতায় ছিল, আবার ডিপ স্টেটের পার্টও ছিল। এটা ফরহাদ মজারকে জিজ্ঞেস করা উচিত, ফরহাদ মজার কোন সময়ে ডিপ স্টেট ছিল না? আওয়ামী লীগ, সে রাজকুমারী হাসিনা বই লেখে নাই? হুম, হুম। সে রাজকুমারী হাসিনা বই লিখছে, সে হাসিনাকে বুবু বুবু বইলা বলতো সব সময়। সে তো মানে সে কোন আমলে ডিপ স্টেটের পার্ট ছিল না? কোন আমলে সে সুবিধাজনক অবস্থানে ছিল না? ছিল তো। তাহলে আর বাংলাদেশে এই আওয়ামী ধরনের বয়ান লোকজন কেন আছে তো, বলছেন যে ডিপ থাকে স্টেট তো এগুলো সবসময়। আওয়ামী যাই আওয়ামী হোক, লীগের কথা? আপনার হ্যাঁ, শেষ প্রশ্ন। ডিপ স্টেট জনাব এটা আওয়ামী রেজাউল লীগের করিম বয়ান বলি, বলি অনেকটা নাই তো। সময় শেষ হয়ে গেছে। একদম শেষ গণ প্রশ্নে, অভ্যুত্থানটা হুম, এখানে এখানে জামাত টেবুটাকে, জামাতকে একটা ইস্যু করে আওয়ামী লীগ যে স্পেস খোঁজার চেষ্টা করছে, এটার সুযোগ নাই। এখানে জামাতের ব্যাপারে পজিশন যেরকম বাংলাদেশের মানুষের ক্লিয়ার, জি। আওয়ামী লীগের ব্যাপারেও পজিশন ক্লিয়ার গণ একদমই। অভ্যুত্থানের তাহলে মধ্যে তো দিয়ে। আমি এই সমাধান, কথাটা তাহলে বোঝানোর তো চেষ্টা সেটা প্রশ্ন করছি। আসতো না। কিন্তু প্রশ্নটা এখানে জামাতকে পুঁজি করে আওয়ামী লীগকে যেমন ভ্যালিডিটি হ্যাঁ, দেওয়া যাবে না, আওয়ামী লীগকে পুঁজি করে জামাতও ভ্যালিডিটি পেয়ে যাচ্ছে কিনা সেটাই আমার একটা প্রশ্নের জায়গা ছিল। জামাতকেও ভ্যালিডেশন দেওয়া যাবে না, একদম, রাইট? একদম শেষ প্রশ্ন, ওই যে সেই বলছিলাম যে এটি কথার কথা নাকি আসলে সত্যিই তাদের দুর্নীতির বিচার হবে। কিন্তু সেই প্রসঙ্গে একটু যেটা জানতে চাই, দুর্নীতি দমন কমিশনই তো নাই। মানে দুদকের চেয়ারম্যান নাই, কমিশনাররা নাই, সব পদত্যাগ করে ফেলেন। এ কেমন বাস্তবতা? জি, এটা হলো আপনার যে দুর্নীতি, ইউনূস সাহেবের আমলে যে ধরনের প্রস্তাবনাগুলো করা হয়েছে, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই প্রস্তাবগুলো আইনের এত পরিমাণ ত্রুটি, এবং এখানে সংবিধান সংশোধনের প্রশ্নটা আছে। সংবিধান সংশোধনের এই বৈঠক শুরু হবে, অধিবেশন শুরু হবে, এবং সংবিধান সংশোধনের পরে, এবং বিএনপি যেহেতু যে স্বাক্ষরিত জুলাই সনদ, যেখানে হুম। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে মোতাবেক মানবাধিকার কমিশন এবং এই দুর্নীতি দমন কমিশনকে যথোপযুক্ত আইনি কাঠামোর মধ্যে এনে পুনর্গঠন করা হবে এবং এই জিনিসগুলো করা হবে। যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ এটা আপাতত এই আগের খালিই থাকবে। ফর্মুলাতেই চলতেছে না আর কি। চলছে না তো, খালি আছে তো। দুদকের চেয়ারম্যান, খালি কমিশনার, এখন খালি নাই, আপনার হুম। মানে এই পদগুলো তো লোক গুরুত্বপূর্ণ। কর্মকর্তারা তো আছে, হ্যাঁ। মানে হ্যাঁ, গুরুত্বপূর্ণ পদ, এগুলো দ্রুতই পদায়ন করা হবে, মানে ৪ দ্রুতই মাস পদায়ন হয়ে করা গেছে, হবে। হয় নাই বলেই কিন্তু এই এটা প্রশ্নটা। পূর্ণাঙ্গ হইতে, বিএনপির যে পরিকল্পনা বা বিএনপির যে প্ল্যান, হুম, বিএনপির যে ঘোষণা,
সেই অনুযায়ী হয়তো এটা সংবিধান সংশোধন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতদিন ধরে দুদক মানে মানে দুদক চেয়ারম্যান এবং কমিশনের পদগুলো খালি থাকবে, এটা এটা আসলে অনন্তকাল না, সংবিধান সংশোধনের জন্য অনন্তকাল অপেক্ষা করতে হবে না। জি। এটা আলোচনা শুরু হয়েছে, অনেক এই ধন্যবাদ। বাজেট ইতোমধ্যে অধিবেশনের ৪ পরে এই মাস হয়ে আলোচনা গেছে। শুরু ৪ হবে। মাস মানে এটা একটা ভালোই সময়। 4 মাস মহা সময় না, 4 মাস, এরকম 4 দুদকের মাসে মতো একটা কিছুই হয় না এই অবস্থায়। প্রতিষ্ঠানের ৪ মাসে হয়তো সরকারের জন্য মহাসময় না। কিন্তু দুদকের মতো প্রতিষ্ঠান ৪ মাস ধরে ইউনূস চেয়ারম্যান নাই, ডক্টর কমিশনার নাই। ইউনূসের সময়, ডক্টর ইউনূসের সময় অনেক সাংবিধানিক পোস্ট দেওয়াই হয় না, যেমন তথ্য কমিশন সাংবিধানিক পোস্ট, কোনো কমিশনায় নিয়োগ দেওয়া হয়নি, খালি ছিল পুরা সময়, খালি কিন্তু দুদকের খালি বাস্তবতা ছিল। অনুযায়ী দুদকটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তাই নয় কি? খুবই গুরুত্বপূর্ণ, তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম বহু, শুধু দুদক না, বহু পজিশন আছে সাংবিধানিক পজিশন, হাসিনা যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত খালি, এখনো পর্যন্ত খালি। ইন্টারিম নিয়োগ দেওয়া হয়নি, এরকম বহু জায়গা আছে। আচ্ছা। যাই হোক, ইন্টারিম আমলে অনেক জি, কারণে অনেক রকম বাস্তবতা দেখানো হয়েছে। কিন্তু এখনো আসলে এই নির্বাচিত সরকার তারা কেন দিচ্ছে না, এই প্রশ্নটাই করছিলাম। দেখা যাক। নির্বাচনী সময়ের বাস্তবতা ওভারনাইট চেঞ্জ হয়ে গেছে, ওভারনাইট নতুন বাস্তবতায় প্রবেশ করে গেছে আমরা তা না। এই 18 বছরের খেসারত এবং 18 মাসের অস্থিরতা, দুইটা ব্যাটেল করতে হচ্ছে এই সরকারকে। জি। অনেক ধন্যবাদ জনাব রেজাউল করিম রনি। জি, সামনেও কথা হবে। ৪ মাসে কথা হচ্ছে। নিশ্চয়ই সামনে যখন মনে হবে যথেষ্ট সময় হয়েছে তখনও কথা হবে আপনার সাথে। ধন্যবাদ যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য। জি, জি, দর্শক ধন্যবাদ সবাইকে। জি, জি। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ।